Okay, it's 7:10, so we can start. Good evening, Assalamu alaikum. Am I audible? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। Okay. আচ্ছা, still number of participants is not up to the mark. Usually 200 plus participants থাকে আমাদের ক্লাসে, but today we have only around 40% of the people turned up. I understand যে আজকে আপনারা বোধহয় আগে থেকে aware ছিলেন না. This is going to be an accounting class. Actually, আমার একটা প্রবলেমের জন্য tomorrow I'm not available. That is why এই রিশিডিউলিংটা হইতে হইছে। ওকে, I don't know what is this. Okay. আজকে আপনাদের বোধহয় এমআই ক্লাস ছিল, তাই না? ম্যানেজমেন্ট ইনফরমেশন। জি স্যার। ওকে, ওকে। আর কিছু 5 মিনিট কি আমরা আরো ওয়েট করব? আই থিঙ্ক যারা অলরেডি আছে তাদের জন্য ইট শুড নট বি এ পেনাল্টি। অলরেডি যারা টাইমলি আসছে, ইফ উই কিপ ওয়েটিং ফর those who are not turning up at time, তাহলে হচ্ছে we are actually penalizing those who are punctual. We shouldn't do this. Instead, okay, আমরা হচ্ছে লাস্ট টাইম কোথায় শেষ করছিলাম? আই গেস চ্যাপ্টার 2 আমরা পুরোটা শেষ করতে পারি নাই। ওকে, সো জাস্ট আ কুইক রিক্যাপ। লাস্ট ক্লাসে হচ্ছে we started the accounting equation. One of the very basic foundation of accounting. Uh, if you do not understand the accounting equation properly, then perhaps you'll face lots of difficulty in coming days. হ্যাঁ, তাইলে হচ্ছে এখান থেকে you have to strengthen the pillar of your accounting understanding. That is why this chapter is very important. আমরা ডিসকাস করেছিলাম what is asset, what is liability and what is equity. এগুলোর জন্য হচ্ছে কোন ফিচারটা হচ্ছে ম্যান্ডেটরি টু হ্যাভ, কোন ফিচারটা না থাকলে we can qualify an element as an asset, liability or equity, সেগুলো আমরা ডিসকাস করেছিলাম। বিজনেস স্যার এন্টিটি কনসেপ্ট। স্যার ইয়েস প্লিজ। সরি ইন্টারাপ্ট করতেছি। হ্যাঁ স্যার বলেন। একটু রেসিডুয়াল ইন্টারেস্টটা একটু রিপিট করলে ভালো হয়, এটা একটু। ওকে, আচ্ছা, রেসিডুয়াল ইন্টারেস্ট মানে হচ্ছে আপনার, রেসিডুয়াল মানে কি? বাদ বাকি মানে অবশিষ্টাংশ। কোনো কিছুর থেকে আপনি যদি ধরেন এরকম আপনি কেক কাটলেন, আপনি দুজনের জন্য কেকটা কাটছিলেন, বাট আপনার হঠাৎ করে 3জন পার্টিসিপেন্ট হয়ে গেছে, তাহলে আপনার 3টা পিস করতে হইলো। থার্ড ওয়ান ওয়াজ নট প্ল্যান্ড। 2জন হচ্ছে প্রথম প্রাইমারি পার্টিসিপেশন ছিল, তাহলে 2জনকে দেওয়ার পরে যতটুকু বেঁচে গেল ওইটা আপনার থার্ড পার্সন মানে পার্টি বা পার্সনরে দিলেন। এটা হচ্ছে রিসাইডুয়াল। রিসাইডুয়াল লাইফ আমরা পড়ছি না ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে? রিসাইডুয়াল মানে হচ্ছে যেটা আউট অফ প্ল্যান, প্ল্যানের বাইরে কোনো কিছু বাদ বাকি অংশ, রিমেইনিং অংশ। হ্যাঁ, তাহলে এখানে রিমেইনিং কোনটা? আপনার অ্যাসেটের উপরে হচ্ছে ক্লেম আছে কাদের? দুইটা পার্টির। একটা হচ্ছে ইন্টারনাল, যারা আপনার এই ক্যাপিটাল দিছে অ্যাসেটের জন্য, তাদেরও ক্লেম আছে, এবং যারা হচ্ছে এক্সটার্নালি আপনাকে ডেট, হ্যাঁ, দিয়ে হচ্ছে এই অ্যাসেট গুলাকে ফাইন্যান্স করছে, তাদেরও ক্লেম আছে। তাইলে প্রায়োরিটি হচ্ছে আগে এক্সটার্নাল লাইবিলিটি গুলাকে এক্সটিংগুইশ করা, তাদের লাইবিলিটি সেটেল করার পরে যদি ইফ এনিথিং রিমেইনস, দ্যাট রিমেইনিং ইন্টারেস্ট উইল গো টু ইকুইটি। এটাই হচ্ছে আপনার রিসাইডুয়াল ইন্টারেস্ট, মানে হচ্ছে অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দেওয়ার পর যেটা থাকে সেটাই হচ্ছে ইকুইটি। মানে ইকুইটি হ্যাজ নট বিন সেপারেটলি ডিফাইন্ড, রাদার ইট হ্যাজ বিন ডিফাইন্ড ইন দ্য লাইট অফ অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি। যে অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দেওয়ার পরে যা কিছু থাকে তাই হচ্ছে ইকুইটি। বুঝছেন? এই জি জন্য এটা স্যার, রিসাইডুয়াল থ্যাংক ইন্টারেস্ট ইউ বলে স্যার, আর কি। ক্লিয়ার স্যার। ধরেন কোনো একটা কোম্পানি যখন লিকুইডেশনেও যায়, হ্যাঁ, তখনও কিন্তু যারা ওই যে অফিসিয়াল রিসিভার বলে আর কি, যারা হচ্ছে আপনার এই কোম্পানির লিকুইডেশনে হেল্প করে, তারা কোম্পানির অ্যাসেট গুলা বিক্রি করে হচ্ছে আগে এক্সটার্নাল লাইবিলিটি গুলাকে এক্সটিংগুইশ করে। ওইখানে কয়েকটা অর্ডার আছে, একটা মানে একটা ক্রোনোলজি আছে, যে প্রথমে আপনার সিকিউর ডেট দিতে হবে, তারপর আনসিকিউর ডেট দিতে হবে, এমপ্লয়ি অব্লিগেশন গুলা দিতে হবে, দেন ফাইনালি ইফ এনিথিং রিমেইনস, দেন অনলি ইকুইটি হোল্ডার্স গেট দেয়ার প্রায়োরিটি বা তাদের ভ্যালু। ইফ যদি আপনার ওই এক্সটিংগুইশ করতে গিয়ে লাইবিলিটি সব অ্যাসেট শেষ হয়ে যায়, দে গেটস নাথিং, তারা কিছুই পাবে না তখন। হ্যাঁ, তাহলে ইকুইটি রে সেপারেটলি ডিফাইন করা হয় না, এটা হচ্ছে অ্যাসেট থেকে লাইবিলিটি বাদ দিলে যেটা হয় সেটাই। ওকে, দেন আমরা পড়ছিলাম হচ্ছে অ্যাসেট কখন কারেন্ট হবে, কখন নন কারেন্ট হবে। সিমিলারলি লাইবিলিটি কখন কারেন্ট অ্যাসেট, কখন নন কারেন্ট অ্যাসেট।
এবং একটা জিনিস আমরা ডিসকাস করছিলাম যে ম্যানেজমেন্টের ইন্টেনশন কি এই কারেন্ট নন কারেন্টের ক্লাসিফিকেশনকে ইম্প্যাক্ট করে। ফর এক্সাম্পল ধরেন 5 বছর মেয়াদি আপনার একটা লোন আছে, ডেফিনেটলি এটা একটা নন কারেন্ট লাইবিলিটি ইন ইউর ব্যালেন্স শিট। যদি ম্যানেজমেন্ট ইন্টেন্স টু রিপে দিস লোন আর্লি, আগে যদি সেটেল করে দিতে চায় যে ঠিক 5 বছর আমার লাগবে না, আই হ্যাভ ক্যাশ ফ্লো, আমি নেক্সট ইয়ারে সেটেল করে দিতে চাই, তাইলে কি এটা কারেন্ট লাইবিলিটি হবে? কোশ্চেনটা বুঝছেন? স্যার আরেকবার বলা যাবে কোয়েশ্চেনটা? আচ্ছা, ধরেন আপনার হচ্ছে 5 ইয়ার্স, 5 বছরের একটা অব্লিগেশন আছে, একটা বন্ড আছে, তাহলে এটা কি আপনার কারেন্ট লাইবিলিটি নাকি নন কারেন্ট লাইবিলিটি? নন কারেন্ট। নন নন কারেন্ট কারেন্ট ওকে, হবে। যেটা নন হচ্ছে কারেন্ট পাঁচ হবে। বছর 5 বছর পরে ধরেন আপনি এটা পেমেন্ট করবেন, বাট সামহাউ ম্যানেজমেন্ট ইন্টেন্স টু সেটেল দিস লাইবিলিটি আর্লি। হয় না, আপনি ধরেন আপনি ক্রেডিট কার্ডে বা কোনো একটা লোন নিলেন, এখন আপনার কাছে হঠাৎ করে কোনো একটা সোর্স থেকে টাকা চলে আসছে, আপনি 5 বছর পরে লোনটা শোধ না করে আপনি চিন্তা করতেছেন আমি নেক্সট ইয়ারেই শোধ করে দিই, তাহলে ম্যানেজমেন্টের একটা ইন্টেনশন আছে যে তারা নেক্সট ইয়ারেই এটা শোধ করে দিতে চায়। তাইলে এটা কি নন কারেন্ট হবে লাইবিলিটি নাকি কারেন্ট হবে? মানে ম্যানেজমেন্টের এই ইন্টেনশনটা কি আমাদের ক্লাসিফিকেশনকে এফেক্ট করবে কিনা? ইফেক্ট তো পড়বে স্যার, যেহেতু 5 বছরের জায়গায় আমি হচ্ছে 1 বছরের মধ্যেই পরিশোধ করতেছি। করতেছেন না, কিন্তু করার ইন্টেনশন ও এক্সপ্রেস করছেন। আচ্ছা স্যার। ম্যানেজমেন্ট ইন্টেন্স টু, হ্যাঁ, করে দেয় নাই এরকমও না, বা কোনো কমিটমেন্টেও যায় নাই। হ্যাঁ, তাহলে তাইলে নন সেক্ষেত্রে নন কারেন্টই হবে। কারেন্টই থাকবে। নন কারেন্টই হবে। ম্যানেজমেন্টের ইন্টেনশন ডাজ নট এফেক্ট দ্য ক্লাসিফিকেশন অফ অ্যাসেটস অর লাইবিলিটি। ম্যানেজমেন্টের ইন্টেনশন রেদার, এই যে ইন্টেনশনটা, এটার হচ্ছে আন্ডারলাইং সাপোর্টিং এভিডেন্স থাকতে হবে। ফর এক্সাম্পল আপনি কন্ট্রাক্ট মডিফিকেশন করছেন, হ্যাঁ, যে না ঠিক আছে এখন এটা আমি 1 বছরে দিব, মানে এরকম যদি আপনার অবজেক্টিভলি ডিফাইন্ড কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট হয়, তাইলে ওইটার বেসিসেই অনলি ইউ ক্যান চেঞ্জ দ্য ক্লাসিফিকেশন, তখন আপনি এটা কারেন্ট করতে পারবেন। আদারওয়াইজ জাস্ট বিকজ ম্যানেজমেন্ট ইন্টেন্স টু ডু দিস অর দ্যাট, ইউ শুড নট বা ইউ ক্যান নট চেঞ্জ দ্য ক্লাসিফিকেশন। হ্যাঁ, আর তখনই হচ্ছে আহ একটা লাইবিলিটি তখনই নন কারেন্ট হবে যখন ম্যানেজমেন্টের আনকন্ডিশনাল রাইট থাকবে ওই লাইবিলিটিটা সেটেলমেন্ট করা পিছায় দেয়ার, মানে নেক্সট 12 মাসের মধ্যে সে এই লাইবিলিটিটা সেটেল করবে না, এটার আনকন্ডিশনাল রাইট ম্যানেজমেন্টের হাতে আছে, তখনই সেটা নন কারেন্ট। যদি কোনো পার্টি বাই এনি চান্স কন্ডিশনালি অথবা কোনোভাবে আপনাকে ফোর্স করতে পারে যে নেক্সট 12 মান্থের মধ্যে আপনার পেমেন্ট করতে হবে, ইন দ্যাট কেস দ্যাট ইজ কারেন্ট লাইবিলিটি। ওকে, ইট ওয়াজ জাস্ট এ রিক্যাপ। দেন আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশন ইটসেলফ দেখলাম। ওনার্স ইকুইটিকে আমরা ফার্দার ব্রেকডাউন করলে উই পাই কি, আমরা কি কি পাই? আমরা পাই হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল মানে হচ্ছে আপনার পেড ইন ক্যাপিটাল, মানে কোম্পানির ক্ষেত্রে। আর সিঙ্গেল এন্টিটির ক্ষেত্রে সেটা কি? ওনার্স ইনভেস্টমেন্ট, অথবা ওনার্স ক্যাপিটাল। প্লাস রিটেইন আর্নিং। রিটেইন আর্নিং মানে হচ্ছে সোফার আনডিস্ট্রিবিউটেড যে প্রফিট আছে বিজনেসের, যেটা বিজনেসে রিইনভেস্ট করা হয়েছে ডিভিডেন্ড আকারে, কাউকে দিয়ে দেওয়া হয় নাই সেটা। হ্যাঁ, আর সেটার সাথে যোগ হবে রেভিনিউ অথবা গেইনস অথবা ইনকাম, কারণ এগুলো হচ্ছে কি ওনার্স ইকুইটিকে বাড়ায়। মাইনাস হবে এক্সপেন্স অর লসেস, এগুলো হচ্ছে মাইনাস হবে বিকজ এগুলো ওনার্স ইকুইটিকে কমায়। ক্লিয়ার? আর যদি আমরা, এটা হচ্ছে কোম্পানি পার্সপেক্টিভ থেকে, ইন্ডিভিজুয়াল অথবা সিঙ্গেল এন্টিটি পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, তাহলে কি হবে? লায়াবিলিটিস প্লাস ইকুইটিকে তখন ভাগ করবো কি ওনার্স ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট, প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স মাইনাস ওনার্স ড্রয়িংস। ড্রয়িংসটা এখানে আসলে ধরেন রিটেন আর্নিংসে আমরা ডিভিডেন্ডের হিসাবে চিন্তা করতে পারি। ডিভিডেন্ড যেমন হচ্ছে এটা কি মানে রিপেমেন্ট অফ ক্যাপিটাল কাইন্ড অফ, হ্যাঁ, অনেকটা, মানে সেটা হচ্ছে ক্যাপিটালের রিটার্ন। হ্যাঁ, তাইলে ড্রয়িংটাকে আমরা ওইভাবে চিন্তা করতে পারি ডিভিডেন্ডের মতোই, যে এটার কারণে হচ্ছে ওনার্সের স্টেক কমে যায়, এট দ্য সেম টাইম আপনার রিটেন আর্নিংসও কমে যায় আর কি, যে মানে আপনার যে অ্যাকুমুলেটেড আনডিস্ট্রিবিউটেড প্রফিট সেটা কমে যায়।
তাইলে এটাও আমরা দেখলাম অ্যাকাউন্টিং ইকুয়েশন, দেন আমরা কিছু এক্সাম্পল দেখছিলাম, ওইখানে কিছু মানুষ পার্টিসিপেট করছিলেন যে এই ট্রানজেকশন গুলার অ্যাকাউন্টিং ইকুয়েশন ইম্প্যাক্ট বুঝাই দিছিলেন আমাকে। এইখানে একটা লিংক শেয়ার করা ছিল সলিউশন দেখার জন্য, আই হোপ আপনারা দেখেছেন। এক্সাম্পল 2, I don't remember whether we completed this or not. Accrual concept we discussed. না, আমার মনে হয় আমরা যাই নাই, তাই না? আমরা আর কোথাও যাই নাই, প্রবাবলি আমরা এক্সাম্পল 1 এ ছিলাম, হ্যাঁ, 2 তে যাই নাই। তো লেটস স্টার্ট টু ডিসকাস উইথ এক্সাম্পল 2. ইট উইল বি এ গুড রিক্যাপ অপরচুনিটি যে আমরা লাস্ট ক্লাসের কিছু মনে রাখছি কিনা। তাহলে ধরেন যে বিলো একই মানে ট্রানজাকশন গুলোর জন্য আমাদেরকে এখানে অ্যাকাউন্টিং ইকুয়েশনে ইম্প্যাক্ট দেখাইতে হবে। ক্যান এনিওয়ান কনফার্ম যেটা কি আমরা করছিলাম কিনা? আমার মনে হয় এটা করছিলাম, স্টক ডিভিডেন্ড। অথবা ইফ মেজরিটি ওয়ান্স উই ক্যান অ্যাকচুয়ালি রিডু দিস। হ্যালো, স্যার স্যার এটা এটা করানো হয়নি মনে হয়। ওকে ওকে, ঠিক আছে, তাহলে বেটার আমরা এটা আবার দেখি। হ্যাঁ, ধরেন পারচেস অফ ভেহিকেলস ওয়ার্থ বিডিটি 10,000, যেটা 50% অন ক্রেডিট উইথ 10% ভলিউম ডিসকাউন্ট। এটার অ্যাকাউন্টিং ইকুয়েশন ইম্প্যাক্ট কি? ভলিউম ডিসকাউন্ট, আপনারা তো বাই নাও হচ্ছে ডিসকাউন্টের চ্যাপ্টার বোধহয় পড়ে ফেলছেন, তাই না? পারহাপস চ্যাপ্টার 3 or 4, ওইখানে ডিসকাউন্টের ব্যাপারটা আছে। ডিসকাউন্ট কি রকম? দুই প্রকার, তাই না? আমরা পড়ছি যে ক্যাশ, আমরা পড়িনি মানে সামদানি স্যারের সাথে প্রবাবলি আপনারা পড়ছেন জি স্যার, যে ক্যাশ ডিসকাউন্ট, অথবা ওটার ট্রেড আরেকটা নাম ডিসকাউন্ট, কি, আর্লি সেটেলমেন্ট আর্লি ডিসকাউন্ট। সেটেলমেন্ট। আর্লি সেটেলমেন্ট আর আরেকটা হচ্ছে কি আপনার ভলিউম ডিসকাউন্ট বা ট্রেড ডিসকাউন্ট, ট্রেড সেটা ডিসকাউন্ট। হচ্ছে আরেকটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমরা আই হোপ যে আপনারা বুঝতেছেন যে ভলিউম ডিসকাউন্ট মানে কি, এটার অ্যাকাউন্টিং কি হবে। এখন কেউ একজন বলেন তো, হোয়াট ইজ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন ইম্প্যাক্ট অফ দিস ট্রানজাকশন? পারচেস অফ ভেহিকেলস ওয়ার্থ বিডিটি 10,000, 50% on credit with 10% volume discount. স্যার ভেহিকেল পার্সেস 9,000, Okay. তারপর হলো মানে অ্যাকাউন্ট এটার ইম্প্যাক্ট পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল। আচ্ছা, ভেহিকেল পারচেসের জন্য কি অ্যাসেট বাড়বে? জি স্যার। জি স্যার। অ্যাসেটের নাম কি হবে বা ক্লাস কি হবে? স্যার ভেহিকেল বা Vehicle, okay. ট্রান্সপোর্টেশন ও তো মানে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট পিপি এরকমই তো মানে নাকি? ফিক্সড অ্যাসেট স্যার, ফিক্সড অ্যাসেট। ওকে, ফিক্সড অ্যাসেট হবে। ফিক্সড অ্যাসেট, দেন লায়াবিলিটি। লায়াবিলিটি হবে স্যার এটা And 4,500 হবে। ক্রেডিট 50% অন ক্রেডিট, তার মানে পেয়েবল 50%, যত টাকাটা দিয়ে ভেহিকেলটা কিনেছিল তার 50% হচ্ছে আপনার লাইবিলিটিতে। কত টাকা স্যার সেটা? এটা মোটর 4,500 স্যার। কোম্পানি স্যার। স্যার স্যার 5,000 টাকা জি স্যার 5,000 টাকা। ডিসকাউন্ট। স্যার স্যার, এখানে 5,000 বলছেন না, উইথ 10% ভলিউম ডিসকাউন্ট, 4,500। এটা কি স্যার ক্যাশ ডিসকাউন্ট? এটা তো না, ক্যাশ ডিসকাউন্ট 4,500, তো এটা বলতো তো ক্যাশ ট্রেড ডিসকাউন্ট। ডিসকাউন্ট। আচ্ছা, একজন একজন করে বলেন, সবাই বললে কিছু বুঝতেছি। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় যে প্রথমে আপনাদের আরেকটু খেয়াল করা উচিত, কোশ্চেনটা এটা পুরোটা ভালো মতো পড়বেন। এটা কিন্তু মোটর ভেহিকেল কোম্পানি, মোটর নাও ভেহিকল আই কোম্পানি। রিমেম্বার, এটা আমরা ডিসকাস করছিলাম লাস্ট ক্লাসে। সো ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য নেচার অফ দ্য বিজনেস। নট নেসেসারি যে ভেহিকেল কিনলেই ভেহিকেল মানেই অ্যাসেট, ল্যান্ড কিনলেই অ্যাসেট, এরকম না। রিয়েল এস্টেট কোম্পানির জন্য ল্যান্ড কেনা বেচা ওইটা ওর ইনভেন্টরি। মোটর ভেহিকেল কোম্পানির জন্য ভেহিকেল তো ওর ইনভেন্টরি, যদি সে বেচার জন্য কিনে জি এবং স্যার। এটা ইউজ করার জন্য কিনে নাই, সেটা মানে আনলেস ইট ইজ স্পেসিফিক্যালি মেনশন যে এটা এমপ্লয়ি ইউজের জন্য, আমরা ধরে নেবো তাহলে এটা বেচার জন্য কিনছে, সিন্স ইজ এ মানে ইটস এ স্যার মোটর তাহলে ভেহিকেল এটা কোম্পানি। ক্যাপিটালে যাবে। ক্যাপিটাল না, হ্যাঁ ক্যাপিটাল। আচ্ছা আচ্ছা, ক্যাপিটাল সেকেন্ডলি নাকি? হচ্ছে এখানে ভলিউম ডিসকাউন্ট আছে, দিস ইজ অ্যানাদার ইন্ডিকেশন যেটা একটা পারচেস, পারচেস মানে ইনভেন্টরি। জি তাহলে স্যার। ভলিউম ডিসকাউন্ট কখন দেওয়া হয়? এটা কি জিনিস? যখন কেউ লার্জ অ্যামাউন্টে কোনো কিছু কিনে, তাহলে ধরেন ট্রানজাকশনের ভ্যালু বাড়ানোর জন্য বা লার্জ অ্যামাউন্ট অফ গুডস একসাথে সেল করার জন্য সেলার যখন একটা ইনসেনটিভ দেয়, মানে হচ্ছে মানে লিস্টিং স্যার প্রাইস বাল্ক, থেকে। আমরা যদি বাল্ক রাইট, অ্যামাউন্টে কোনো কিছু কিনি, যেমন আলি এক্সপ্রেস বা অ্যামাজনে যখন আমরা কোনো কিছু কিনতে যাই, যদি আমরা 200+ প্রোডাক্ট কিনি একটা প্রাইস থাকে, 300+ প্রোডাক্ট কিনে একটা পিস মানে একটা প্রাইস থাকে, রাইট। বাট সিঙ্গেল প্রাইসের দাম মানে সিঙ্গেল কিনলে আবার ওটার প্রাইস ডিফারেন্ট হয়, ওরকম কোনো কিছু?
হ্যাঁ, অনেকটা এরকমই, জাস্ট টু এনকারেজ ইউ টু পারচেস মোর। যদি আপনার লিস্ট প্রাইস থেকে বা ইনভয়েস প্রাইস থেকে কেউ কোনো ডিসকাউন্ট দেয়, দ্যাট ইজ ভলিউম ডিসকাউন্ট। ধরেন আমরা উবার পাঠাও কল করলে অনেক সময় দেখান না যে অরিজিনাল মানে ফেয়ার হচ্ছে ধরুন 500 টাকা, কেটে লেখা থাকে 480 টাকা। দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ ভলিউম ডিসকাউন্ট। মোট কথা আপনার ভলিউম ডিসকাউন্টটা বুঝতে হবে কি, দুনিয়ার সবকিছুই ভলিউম ডিসকাউন্ট এক্সেপ্ট ফর ক্যাশ বা আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট। ক্যাশ বা আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট হচ্ছে তখনই দেওয়া হয় যখন ট্রানজাকশনটা অলরেডি হয়ে গেছে, পারচেস বা সেলস, এখন হইতেছে আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট রিকভার করতে হবে। আপনার কাছ থেকে যেই টাকাটা বাকি আছে সেটা কেউ আদায় করতে চায়, ওই পেমেন্টটাকে কুইকলি আপনার কাছ থেকে আদায় করে নেওয়ার জন্য আপনাকে যে ইনসেনটিভটা দেওয়া হয়, দ্যাট ইজ ক্যাশ ডিসকাউন্ট অথবা আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট। নামে অ্যাজ দ্য নেম সাজেস্ট যে আর্লি সেটেলমেন্ট, আপনি লাইবিলিটি ডিউ ডেটের আগে যদি সেটেল করেন, সেটা রিওয়ার্ড হিসাবে আপনাকে আপনার ক্রেডিটর যেই ডিসকাউন্টটা দেয়, দ্যাট ইজ ক্যাশ অর আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট। ওই ডিসকাউন্ট ছাড়া সব ডিসকাউন্টই ভলিউম ডিসকাউন্ট। তাইলে এখন ফার্স্ট অফ অল আমরা বুঝলাম কি এই ভেহিকেলসটা হচ্ছে ওর প্রোডাক্ট, গুডস মানে ইনভেন্টরি। তাহলে ইনভেন্টরি কি? এটাও তো একটা অ্যাসেট, তাই না? এটা কি Yes, কারেন্ট sir. অ্যাসেট, বিকজ এটা হচ্ছে উই আর এক্সপেক্টিং টু সেল দিস অথবা কনভার্ট ইট ইনটু ক্যাশ ইন নেক্সট 12 মান্থস। তাহলে ইনভেন্টরি নামে একটা অ্যাসেট বাড়বে। সেটা কত বাড়বে? সেটা বাড়বে 9,000 টাকা। ওয়াই? 9,000. বিকজ ভলিউম ডিসকাউন্ট হচ্ছে ইনভয়েস প্রাইস থেকে বা লিস্ট প্রাইস থেকেই মাইনাস করা থাকে, এটার আলাদা কোনো অ্যাকাউন্টিং আসে না, মানে অ্যাকাউন্টিং এন্ট্রি বা ট্রেস থাকবে না। এইটা নেট অফ করে যেই টাকাটা আপনি দিয়েছেন সেইটাই ইটসেলফ উইল বি রেকর্ডেড অ্যাজ আ সেলস অথবা পারচেস। তাহলে ইনভেন্টরি ভ্যালু এখানে 9,000 টাকা অ্যাসেট ডেবিট, 9,000 50% আপনি ক্রেডিটে কিনছেন, লাইবিলিটি ক্রেডিট এখানে 4,500, আর বাকি 50% তাহলে কি করছেন আপনি? ক্যাশে তো কিনছেন, তাইলে বাকি 4,500 আবার ক্যাশ নামে আরেকটা অ্যাসেট ক্রেডিট। তাহলে অ্যাসেট সাইডে নেট নেট কত বাড়লো? 4,500, লাইবিলিটি বাড়লো 4,500। ইকুয়েশন ইজ ব্যালেন্সিং। ওকে, কোনো ডাউট? না, sir. ওকে, নাহলে স্যার তাহলে ক্যাশ 2 ভলিউম নাম্বারটা বলেন। বলতে স্যার ভলিউম জি বলেন। ডিসকাউন্ট বলতে হচ্ছে স্যার মোট টাকার উপর যে ডিসকাউন্টটা দেয় আর কি। রাইট রাইট, ভলিউমের উপরে মানে আপনার কোয়ান্টিটির উপরে, এটা আরেকটা নাম হতে পারে কোয়ান্টিটি ডিসকাউন্ট। তাইলে কোয়ান্টিটি ডিসকাউন্ট, ভলিউম ডিসকাউন্ট, তারপরে আপনার আর কি হতে পারে বাল্ক ডিসকাউন্ট, এরকম আর কি। স্যার সেকেন্ডটা ট্রেড বলেন তো তাহলে। ডিসকাউন্টের মতো ট্রিট হচ্ছে। হ্যাঁ, ট্রেড ডিসকাউন্ট একই জিনিস। 2 নাম্বারটা কেউ বলেন, 2 নাম্বারটা ইম্প্যাক্ট কি? পারচেজ অফ ভেহিকলস। নাও ইট Purchase of বিকামস ক্লিয়ার না যে এখানে কিন্তু ইটস স্যার ডিফারেন্ট। ভেহিকল এই একটা অ্যাসেট জি স্যার, বৃদ্ধি এটা পাবে আমরা আর Yes, sir. হচ্ছে এটা clear. ক্যাশলেস হবে। রাইট, এইটা হচ্ছে আপনার কি অ্যাসেট, বিকজ ইউ আর নট পারচেসিং দিস ফর রিসেল। তাইলে না এখানে স্যার, আপনার ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট, রাইট। তাহলে এটা ফিক্সড অ্যাসেট মানে আপনার অ্যাসেট প্লাস হবে। আর যেহেতু বলা নাই যে ধারে কিনছে, তাহলে ধরে নিলাম আমরা ক্যাশে কিনছে, তাহলে আবার আরেকটা অ্যাসেট মাইনাস হবে ক্যাশ অথবা ব্যাংক, এনিথিং মানে অ্যাসেটই আরেকটা মাইনাস করতেছি। থার্ড ওয়ান, সেল অফ বিডিটি 20,000, ব্র্যাকেটে বলতেছে 50% অফ অন ক্রেডিট। কি হবে? স্যার ইনকামের আন্ডারে হবে। ওকে, সেল যেহেতু 20,000 তাহলে পুরাটাই হচ্ছে আপনার ইনকাম। তাহলে ইনকাম এখানে কিসের পার্ট? স্যার এটা হচ্ছে ক্যাপিটাল, গিয়ে ইকুইটির পার্ট। ইকুইটি। ইকুইটি। ক্যাপিটাল না, ইকুইটির পার্ট আমরা বলবো। ক্যাপিটাল তো ইকুইটির একটা কম্পোনেন্ট। তাহলে ইকুইটি বাড়বে, বিকজ ইনকাম বাড়তেছে, ইকুইটি বাড়বে। কত? 20,000 টাকা। এখন 50% তো আপনি ক্রেডিটে কিনছেন, তাহলে এটার জন্য আপনি কি হবে? স্যার এটা অ্যাসেটে চলে যাবে 50%, যেহেতু এটা অ্যাকাউন্টস রিসিভেবল। ওকে, 50% অ্যাকাউন্টস রিসিভেবল, এটা একটা অ্যাসেট বাড়বে 10,000, আর 50% কি তাইলে? ক্যাশ বাড়বে ক্যাশ বা 50%, ব্যাংক, 10,000। সেটা বাড়বে আরেকটা স্যার। অ্যাসেট বাড়বে। রাইট, তাহলে ক্যাশ আর ব্যাংক আরেকটা অ্যাসেটই বাড়বে 10,000। বাড়বে সংরক্ষণ রেডি। ফোর্থ ওয়ান, সেটেলমেন্ট স্যার অফ আউটস্ট্যান্ডিং পেয়েবল স্যার আমার এন্ড একটা কোয়েশ্চেন কালেকশন অফ। ছিল। জি জি প্লিজ। স্যার যেই পারচেজ যেটা প্রথমটা, ওটাকে আমি পারচেজ মানে এক্সপেন্স দেখাতে পারবো না 9,000? এটা দেখানো উচিত না, কারণ আমরা ইফ ইউ রিমেম্বার অথবা যদি আমরা ডিসকাস না করে থাকি তাহলে বলি, আমাদের দুইটা মেথড আছে না ইনভেন্টরি ভ্যালুয়েশনের, একটা হচ্ছে পিরিয়ডিক আর একটা হচ্ছে পারপিচুয়াল। পারপিচুয়াল সিস্টেম। তাইলে আমাদের কি হয়, পিরিয়ডিক সিস্টেমে হচ্ছে আমরা যখনই স্টক কিনি মানে ইনভেন্টরি কিনি, ওইটাকে সাথে সাথে এক্সপেন্স করে ফেলি আমরা। এটার অ্যাজাম্পশন কি আমার বছর শেষে কিছু ধরুন থাকবে না, তাহলে বছর শেষে তো কিছু থাকে, সেটার আমরা কি করি, সেটার আমরা
স্টক ভেরিফাই করি, স্টক ভেরিফিকেশন, তো আমরা ধরেই নিই এটা আমাদের ক্লোজিং স্টক, বাকি সবই কনজাম্পশন হয়ে গেছে। বাট ইন রিয়েলিটি এটা আসলে কেউ ফলো করে না। হ্যাঁ, রেদার আপনি হচ্ছে যখনই কোনো কিছু কিনেন সেটা আলাদা একটা ট্র্যাক থাকে, ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেস মাইনাস ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে আপনার কস্ট অফ গুডস সেলড, মানে গুডস সোল্ড আর কি। তাহলে প্রথম মেথড আপনি যেটা বললেন পারচেস হিসেবে যদি আমি ধরি এক্সপেন্স, তখন প্রত্যেকটা আইটেমই আমার কক্স হয়ে গেল। কিন্তু সেকেন্ড আইটেম যেটা মানে সিস্টেম যেটা আমার পিরিয়ডিক পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, এখানে আমরা এট এনি পয়েন্ট ইন টাইম আমরা কিন্তু ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু জানতে পারবো। উই ডু নট হ্যাভ টু ওয়েট টিল দ্য পিরিয়ড এন্ড, যেটা আমরা ফার্স্ট মেথডে আমরা পারবো না। তখন আমাদের পিরিয়ড এন্ডে আমাদের ফিজিক্যাল কাউন্ট করে দেন হচ্ছে উই হ্যাভ টু কনফার্ম দ্য ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি। সো ফার্স্ট ওয়ান ইজ আউটডেটেড, ওইটা উই ডু নট মানে ইন রিয়েল ওয়ার্ল্ডে তো আপনি ইউজুয়ালি পাবেন না। হ্যাঁ, তো বেটার হচ্ছে আপনি সেকেন্ডটার সাথে গেটিং ইউজ টু, এটা আপনার জন্য বেটার হবে। হ্যাঁ, ওকে তাহলে স্যার। ইনভেন্টরি ইজ অলসো, ধরুন আরেকটা চ্যাপ্টারও আমরা পড়বো, ওইখানে হচ্ছে ইনভেন্টরি এভাবে মনে হয় অ্যাকাউন্টিং সাজেস্ট করা আছে, ওই চ্যাপ্টার গেলে আমরা দেখবো। এবং সিন্স ইনভেন্টরি হচ্ছে কি একটা অ্যাসেট IS2 অনুযায়ী আমাদের এইভাবেই পড়া উচিত। হ্যাঁ, পারচেস করলে ইনভেন্টরি বাড়ে, ওকে ডিরেক্ট স্যার, এক্সপেন্স আমরা থ্যাংক ইউ করবো। স্যার। ওই পারচেস থেকে যেই অংশটা হচ্ছে আমরা সেলস করে ফেলবো মানে বিক্রি করে ফেলবো, ওইটুক হচ্ছে আমরা তখন এক্সপেন্সে ট্রান্সফার করবো। ওকে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে নাম্বার 4, সেটেলমেন্ট অফ আউটস্ট্যান্ডিং পেয়েবল এন্ড কালেকশন অর রিসিভেবল। তাহলে অ্যামাউন্ট তো বলেন না, অ্যামাউন্ট আপনারা বাই করে বলেন কি হবে। সেটেলমেন্ট অফ আউটস্ট্যান্ডিং পেয়েবল, আপনার পেয়েবল হয়েছে কোন ট্রানজেকশন থেকে বলেন তো? স্যার প্রথম ট্রানজেকশন স্যার ওকে, প্রথম ট্রানজেকশন থেকে কত টাকা ছিল পেয়েবল? 4,500। 4,500 টাকা। তো এটা সেটেল করে ফেলা পেয়েবল মানে কি? 4,500 ডেবিট আর ক্যাশ ক্রেডিট হবে, Credit। ক্যাশ বা ব্যাংক ক্রেডিট হবে। তাহলে লায়াবিলিটি ডেবিট মানে কি? কমা। তাহলে লায়াবিলিটি কমছে, আর ক্যাশ বা ব্যাংক ডেবিট মানে ক্রেডিট মানে কমা, তাহলে অ্যাসেটও কমছে, রাইট? তাহলে একটা জি পার্ট স্যার। গেল। সেকেন্ড পার্ট হচ্ছে কালেকশন অফ রিসিভেবল। রিসিভেবল কোন ট্রানজাকশন থেকে অ্যারাইজ হয়েছে? স্যার থার্ড যেটা, 3 নম্বরটা তো স্যার থার্ড ওয়ানের রিসিভেবল কত টাকা ছিল? 10,000। 10,000 টাকা। 10,000। তাহলে কালেক্ট ক্যাশ করে বা ফেলে ব্যাংক কি ডেবিট হয়? হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। মানে অ্যাসেটই একটা অ্যাসেট বাড়লো আর একটা কমলো, মানে আপনার একটা অ্যাসেট কমলো। আরেকটা অ্যাসেটে কনভার্সন হইলো। 5 নাম্বার, রিসিট অফ ইউটিলিটি বিল ফর দ্য মান্থ। এটা কি হবে? মাস শেষে আপনি কারেন্ট বিল রিসিভ করলেন, ধরেন আপনি ইউটিলিটি বিল পাইলেন হাতে, মানে কি? মানে হচ্ছে আপনার একটা এক্সপেন্স ইনকার হয়েছে। পেয়েবল ক্রেডিট। ওকে, রাইট। তাইলে আপনি যেহেতু বিল পাইছেন এখনো সেটেল করছেন, মানে এরকম কোনো ইন্ডিকেশন নাই, তাহলে আপনার একটা এক্সপেন্স হয়েছে। তাহলে এক্সপেন্স হওয়া মানে কি? ইকুইটি কমা আর পেয়েবল, মানে মানে যেহেতু সেটেল করেন না, একটা লায়াবিলিটি বাড়লো। তাহলে ইকুইটি কমলো, লায়াবিলিটি বাড়লো, তাহলে রাইট হ্যান্ড সাইডেই হচ্ছে নেট জিরো হয়ে গেল, আর লেফট হ্যান্ড সাইড তো জিরো, নো চেঞ্জ। আচ্ছা, অ্যাকুইজিশন অফ ল্যান্ড বিডিটি 10,000, রেজিস্ট্রেশন ফি 500, এটা কি? একটা অ্যাসেট বাড়বে আর একটা অ্যাসেট কমবে। ওকে, কত টাকা? 10,500 টাকা 10,500। ল্যান্ড বাড়বে, ক্যাশ বা ব্যাংক 10,500 কমবে। ওয়াই নট 10,500 টাকাও কেন আমরা চার্জ করলাম? এটা কি অ্যাসেট? স্যার অ্যাসেট সংক্রান্তই তো এটা খরচ। রেজিস্ট্রেশন ফি। তাহলে 1 বছর পরে যদি আমি বলি যে ল্যান্ড মেইনটেনেন্স ফি, ওইটাও তো অ্যাসেট সংক্রান্ত, ওইটা কি ক্যাপিটালাইজ করবেন 1 বছর পরে? না স্যার, এটা তো এটা তো অ্যাসেটের ভ্যালু সরাসরি বাড়াবে না তো। তাইলে ক্রাইটেরিয়াটা আমরা মনে হয় প্রপারলি এক্সপ্লেন করতে পারি না। ক্রাইটেরিয়াটা এটা না অ্যাসেট রিলেটেড, ক্রাইটেরিয়াটা হচ্ছে অ্যাসেট কোনো একটা কিনে সেটাকে ব্যবহার উপযোগী করার কন্ডিশনে আনা পর্যন্ত, মানে হচ্ছে একটা ইউজেবল কন্ডিশনে এটাকে আনা পর্যন্ত যত খরচ সবগুলাই ক্যাপিটালাইজড হবে। একবার সেটা ব্যবহার উপযোগী হয়ে গেলে সেটার স্ট্যাটাস কো মেনটেন করার জন্য, মানে হচ্ছে সেটার ইউটিলিটিটা মেনটেন করার জন্য যে খরচ, সেগুলো আবার ওপেক্স মানে অপারেশনাল এক্সপেন্স। তাইলে এখানে আমরা ল্যান্ডটা কিনছি, রেজিস্ট্রেশন না করলে এটা আমরা এটার উপরে রাইটস এস্টাবলিশড হবে না। তাহলে এটার ব্যবহার উপযোগী করার খরচ হচ্ছে রেজিস্ট্রেশন ফিটা। তাইলে এই জন্য আমার এটা অ্যাসেট, বুঝছেন? কারণ অ্যাসেট রিলেটেড যদি হয়, অ্যাসেট রিলেটেড তো আর অনেক কিছু হতে পারে। আপনি বিল্ডিং কিনছেন, তো সেটা রং করতেছেন 2 বছর পরে, তো সেটাও কি আপনার নট নেসেসারি যে ক্যাপিটালাইজ করবেন? সেটা ব্যবহার উপযোগী করার জন্য যদি নেসেসারি না হয়, তাহলে সেটা চার্জ হয়ে যাবে মানে এক্সপেন্সে। ক্লিয়ার? তাহলে আমরা যখন আগের স্লাইডগুলোতে অ্যাসেটের ডেসক্রিপশন দেখছি, তখন আমরা এগুলো ডিসকাস করছি, আই হোপ। তাইলে এখানে কি হলো? ইজ কারেক্ট যে আপনার অ্যাসেট বাড়লো 10,500, আর একটা অ্যাসেট কমলো 10,500। ধরে নিলাম যে ক্যাশ বা ব্যাংক সেটেলমেন্ট। হ্যাঁ,
7 হচ্ছে নাম্বার কি, যে আপনার চার্জ অফ ডেপ্রিসিয়েশন অন ভেহিকলস ফর দ্য মান্থ, ইউজফুল লাইফ 5 ইয়ার্স, কয় টাকা এটা? 1200 টাকা। 1200 টাকা স্যার। শিওর? আরেকবার 1200 চিন্তা ভাগ করেন তো। 5 হবে। তারপরে এখন যদি মাসের জন্য হয় তাহলে হচ্ছে স্যার এটা 20 টাকা আসে পার মাসে। রাইট, রাইট। তাইলে আপনি তো, আমি বলছি যে ফর দ্য মান্থ, তাইলে আপনার ইউজফুল লাইফ মান্থে কনভার্ট করে নিতে হবে, অথবা এনিওয়ে মানে 5 বছরে কত মাস? 60 মাস। তাইলে এটা টোটাল চলবে 60 মাস, এক মাসেরটা আপনি এক্সপেন্স করবেন। তাইলে 1200 ডিভাইডেড বাই 60 কত হয়? 20। তাইলে 20 এটা স্যার। ডেপ্রিসিয়েশন নামে একটা এক্সপেন্স হবে। তাইলে আপনার কি এক্সপেন্স হলে ইকুইটি কমবে, আর অ্যাসেট থেকে যেহেতু আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বাদ দেই, অ্যাসেটও কমবে, মানে সেকেন্ডটা যেটা অ্যাসেট হয়েছিল ওটার ভ্যালু কমবে। কত? 20 টাকা। ওকে। 8 নাম্বার হচ্ছে ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল 10,000 শেয়ার at 10 টাকা ইচ। কি হবে? অ্যাসেট ক্যাশ বা ব্যাংক অ্যাসেট বাড়বে আর ক্যাপিটাল বাড়বে 1 লক্ষ রাইট, টাকা। ওকে। লাস্ট ওয়ান, স্টক ডিভিডেন্ড পেমেন্ট। এটা আমরা ডিটেইল আরেকটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে ডিসকাস করব, অথবা গাউস সামদানি স্যারের। স্যার একটা ক্যাপিটাল কমবে, স্টক ইকুইটি কমবে, এক্সপেন্স হবে, হ্যাঁ, আর অ্যাসেট কমবে অ্যাসেট ক্যাশ বা কমবে। আচ্ছা, পেমেন্ট, হ্যাঁ, পে তো করে দিছি, রাইট, ওকে। তাহলে পেমেন্ট হয়ে গেলে আমার হচ্ছে ক্যাশ কমতেছে আর আমরা রিটেন আর্নিং কমতেছে, রাইট? মানে রিটেন আর্নিং কমা মানে হচ্ছে শেয়ার ক্যাপিটাল কমা আর কি। তাইলে কি হচ্ছে, আমার শেয়ার ক্যাপিটালও কমতেছে, অ্যাসেটও কমতেছে, রাইট? একজন কে বললেন যে এটা হবে না? এটা তো স্টিল ট্রানজাকশন, এটা ক্যাশ ট্রানজাকশন না, বা ট্রানজাকশন, আমরা তো ট্রানজাকশনের ইম্প্যাক্ট বের করতেছি। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, কোনো ডাউট কারো? কোনো কোয়েশ্চেন রিলেটেড টু অ্যাকাউন্টিং ইকুয়েশন? গুড। আচ্ছা, এখন আমরা দেখতেছি যে ক্রেডিট ট্রানজাকশন। হ্যাঁ, তাহলে আমরা তো আগেই একদম আরো অনেক আগেই পড়ছি যে আমাদের ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে কি, যে ম্যাচিং প্রিন্সিপাল, অথবা আমরা অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং ফলো করি। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, জি জি ওটা তো প্লিজ। স্যার স্টক ডিভিডেন্ড ছিল, তাহলে হ্যাঁ তো হ্যাঁ। ক্যাশ কি কমছে? এই জিনিসটা ও একটু রাইট রাইট, সরি সরি, স্টক ডিভিডেন্ড পেমেন্ট এত, ও না, আচ্ছা, রাইট রাইট, ভেরি, আমি চিন্তা করতেছিলাম যে এটা ক্যাশ না, এই জন্য আমি না। ঠিকই তো, আমরা অ্যাসেট কেন কমাইলাম? স্টক ডিভিডেন্ড মানে হচ্ছে কি, যে আপনার রিটেন আর্নিং কে ক্যাপিটালে কনভার্ট করা। তাহলে এটা ক্যাপিটালি একবার কমবে, ক্যাপিটালি একবার বাড়বে। এটার জার্নাল এন্ট্রি হচ্ছে রিটেন আর্নিং ডেবিট, ওনার্স ইকুইটি ক্রেডিট। কিভাবে? ধরেন আপনার আগে 5 জন শেয়ার হোল্ডার ছিল। হ্যাঁ, এখন আপনার এই বছর প্রফিট হয়েছে ধরেন 10 টাকা। তাহলে একটু পরে আমরা দেখবো অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং কি। প্রফিট 10 টাকা ডাজেন্ট গ্যারান্টি 10 টাকা ক্যাশ ফ্লো। প্রফিট আছে বাট আপনার কাছে ক্যাশ ফ্লো নাই, ধরেন ফিউচারে আপনি পাবেন সবকিছু। তাইলে আপনি কি করতে পারেন, আপনি যারা ওনার্স আছে তাদেরকে সামহাউ, তাদেরকে তো তাদের রিটার্নটা দিতে হবে। তাহলে তাদেরকে রিটার্নটা দিতে চাইলে আপনি কি করতে পারেন, যে ওকে আমার কাছে ক্যাশ নাই, আই এম গিভিং ইউ অ্যানাদার, এই যে 20 টাকা প্রফিট হয়েছে এটার ইকুইভ্যালেন্ট শেয়ার। তাহলে কি হইলো, আপনি যে প্রফিটটা এটারে আপনি শেয়ারে কনভার্ট করে ফেলেন। মানে প্রত্যেকে, ধরেন আগে 5 জন ছিল, একটা করে শেয়ার হোল্ড করতো, এখন আপনি প্রত্যেককে হচ্ছে আরো একটা করে 5টা শেয়ার দিলেন, যেটার ভ্যালু প্রত্যেকটা 4 টাকা করে। হ্যাঁ, তাইলে 4 5 20 টাকা আপনার ডিস্ট্রিবিউশন হয়ে গেল। কিন্তু এখন ও কি করবে, ও নিয়ে এটা সেকেন্ডারি মার্কেটে অথবা অন্য কোনো মানুষের কাছে যারা ইন্টারেস্টেড তাদের কাছে বিক্রি করে দিবে। তাইলে তারও ক্যাশ ফ্লো হয়ে গেল ঘুরে ফিরে, এবং আপনারও হচ্ছে ডিভিডেন্ডটা দেওয়া হয়ে গেল, ইভেন দো ইউ ডু নট হ্যাভ এনি ক্যাশ। এটাই হচ্ছে স্টক ডিভিডেন্ড। তাহলে এটার কারণে কি হয়? এটার কারণে হচ্ছে আপনার শেয়ার হোল্ডারদের কাছে শেয়ার বেশি চলে যায়। আগে যাদের একটা করে শেয়ার ছিল এখন ধরুন 2টা হয়ে গেল। তাইলে শেয়ার হোল্ডারের ক্লেম বাড়ে, ক্লেম মানে হচ্ছে ইকুইটি বাড়ে, ক্যাপিটাল বাড়ে। আর কমে কি, কমে হচ্ছে আনডিস্ট্রিবিউটেড প্রফিটটা, কারণ আপনি তো এখন ডিস্ট্রিবিউট করে ফেললেন। হুম, তাইলে হচ্ছে আপনার রিটার্ন আর্নিং কমে যায়। তাহলে এটার জার্নাল এন্ট্রি হচ্ছে রিটার্নিং ডেবিট আর হচ্ছে ক্যাপিটাল ক্রেডিট, এবং এটার ইম্প্যাক্ট হচ্ছে নেট নেট দুইটাই ইকুইটির মধ্যেই অফসেট হয়ে জিরো হয়ে গেল, কোনো ইম্প্যাক্ট আদৌ ইকুইটিতে নাই। স্যার এটা ক্লিয়ার? কি স্যার বোনাস শেয়ারের মতো? বোনাস শেয়ার যেটা ওরকম হ্যাঁ, কি? বোনাস শেয়ার আর স্টক ডিভিডেন্ড বা স্ক্রিপ্ট ডিভিডেন্ড একই। স্ক্রিপ্ট না, স্ক্রিপ্ট, SCRIP। স্ক্রিপ্ট ডিভিডেন্ড, বোনাস শেয়ার, শেয়ার ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ড একই জিনিস। ওকে স্যার। Okay, ঠিক আছে, থ্যাংক ইউ যে ফ্ল্যাগ করছেন, থ্যাংক ইউ, আপনি ক্লারিটলি বুঝছেন।
আচ্ছা, ক্রেডিট ট্রানজেকশন আমরা বলতেছিলাম কি যে ম্যাচিং প্রিন্সিপাল হচ্ছে কি অ্যাকাউন্টিং এর ভেরি বেসিক একটা প্রিন্সিপাল, যে যেই অ্যাকাউন্টিং পিরিয়ডে হচ্ছে আপনার রেভিনিউ হবে ওই পিরিয়ডেই হচ্ছে আপনার রিলেটেড এক্সপেন্স গুলাকে শো করতে হবে। কেন? ইন অর্ডার টু ডেরাইভ দ্য কারেক্ট প্রফিট ফিগার। এবং এটা হচ্ছে ভাইস ভার্সা, যে পিরিয়ডে এক্সপেন্স হবে ওই পিরিয়ডের ওই এক্সপেন্স করার সাথে রেলেভেন্ট আর্নিংটা বা রেভিনিউটা ওই পিরিয়ডে দেখাইতে হবে। দিস ইজ ম্যাচিং প্রিন্সিপাল, মানে ম্যাচিং ইউর শার্ট উইথ ইউর প্যান্ট, এরকম আর কি, ম্যাচিং ইউর এক্সপেন্স উইথ ইউর ইনকাম বা ভাইস ভার্সা। এবং অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং কি? অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং মানে হচ্ছে যখনই কোনো ট্রানজেকশন হবে, মানে অকার করবে, তখনই সেটার ইম্প্যাক্ট বা ইফেক্ট হচ্ছে রেকর্ড করা, রাদার দ্যান ওয়েটিং ফর দ্য ক্যাশ ইম্প্যাক্ট। ফর এক্সাম্পল, একটু আগেরটাই দেখি, এখানে দেখেন রিসিট অফ ইউটিলিটি বিল। আপনি হাতে একটা বিল পাইছেন, ক্যাশ তো হয় নাই, আপনি তো ক্যাশ পেমেন্ট করেন নাই, কিন্তু আপনি যে বিলটা পাইছেন এটা আপনার এই মাসের খরচ। কারণ এই মাসে হচ্ছে আপনি ইউটিলিটি এক্সপেন্স গুলা, মানে ইউটিলিটিটা ইউজ করছেন করে হচ্ছে বেনিফিটটা পাইছেন, এবং ইউটিলিটি দিয়ে রান করছেন মেশিন, সেখান থেকে আপনার প্রোডাক্ট সেল করছেন বানায়, তাহলে আপনার একটা রেভিনিউ হচ্ছে এই মাসে, আপনার এক্সপেন্সটাকেও এই মাসে রেকর্ড করতে হবে। এটা ম্যাচিং প্রিন্সিপাল। আর অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং কি? নট ওয়েটিং ফর ক্যাশ পেমেন্ট। ফর এক্সাম্পল, আপনি এটা 2-3 মাস পরেও ক্যাশ পেমেন্ট করতে পারেন, বাট 2-3 মাস পরে আপনি ট্রানজাকশনটা রেকর্ড করবেন না, আপনি আজকেই রেকর্ড করবেন। তার মানে কি, অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং বা ম্যাচিং প্রিন্সিপাল রিকোয়ার্স হচ্ছে ইনকাম অফ এ পিরিয়ড টু ম্যাচ দ্য এক্সপেন্সেস ইনকার্ড ইন আর্নিং দ্যাট ইনকাম। এবং রেভিনিউ হচ্ছে তখনই আপনারা রেকর্ড করবেন যখন রেভিনিউ আর্ন করা হয়, এবং এক্সপেন্স তখনই বুক করবেন যখন সেগুলো ইনকার করা হয়। ক্যাশ রিসিট এবং পেমেন্ট ক্যান বি ডেফার্ড, রেজাল্টিং ইন রেকর্ডিং ট্রেড রিসিভেবল অথবা পেয়েবল। এবং এটা কেন রিকোয়ার? এটা হচ্ছে কারেক্ট পিকচার অফ প্রফিট অ্যান্ড লস দেখানোর জন্য। হ্যাঁ, তাহলে সবগুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টই হচ্ছে আমাদের অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং এর বেসিসে করা হয়, এক্সেপ্ট ফর দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, কারণ সেটা হচ্ছে ক্যাশ বেসিসে করা হয়। ক্যাশ ফ্লো স্টেটমেন্টে শুধু দেখানো হয় এই পিরিয়ডে আপনার কি ক্যাশ মুভমেন্ট হয়েছে, কয় টাকা আসছে কয় টাকা গেছে, দ্যাট ইজ ইট। এছাড়া বাকি সবগুলো ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, চেঞ্জেস ইন ইকুইটি, এগুলো সবই হচ্ছে অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং এর আউটপুট। হ্যাঁ, অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং করি। তাহলে এই ডিসকাশন কেন আসছিল যে ক্রেডিট ট্রানজাকশন কেন হয়? তাহলে ক্রেডিটর বা ট্রেড পেবল কে? যার কাছ থেকে আমরা ধারে পণ্য কিনছি। আর ডেটর বা ট্রেড রিসিভেবল কি? যার কাছে আমরা ধারে পণ্য বিক্রি করছি। মাইন্ড ইট, ট্রেড ওয়ার্ডটা মানে হচ্ছে যাদের সাথে আমার ট্রেডিং রিলেশনশিপ, মানে প্রোডাক্ট, মানে পারচেজ বা সেলের সাথে রিলেটেড হইতে হবে। আপনার ট্যাক্স পেমেন্ট বাকি আছে, এটা কি ট্রেড পেবল হবে? না, এটা আদার পেবল হইতে পারে, গভর্নমেন্টের কাছে পেবল। এটা তো ট্রেডের কারণে অ্যারাইজ হয় নাই। আপনি ধরেন কারো কাছে আপনি ধরেন অ্যাসেট সেল করে টাকা পাবেন, অ্যাসেট সেল করছেন টাকা পাবেন, সেটা কি ট্রেড রিসিভেবল হবে? না, সেটা ট্রেডিং এর কারণে হয় নাই, সেটা একটা এক্সেপশনাল ট্রানজাকশন, ওটার কারণে হচ্ছে, ওটা আদার রিসিভেবল হবে। এমপ্লয়ির কাছ থেকে টাকা পাবেন, অ্যাডভান্স স্যালারি নিয়ে গেছে সে, সেটাও কিন্তু আদার রিসিভেবল বা এমপ্লয়ি রিলেটেড রিসিভেবল। তাহলে ক্রেডিটর, ডেবিট, ডেটর, ট্রেড, এই ওয়ার্ডগুলো কখন আসবে? যখন দিজ আর রিলেটেড টু পারচেস অর সেলস অফ ওকে প্রোডাক্টস। আচ্ছা, ম্যাচিং প্রিন্সিপালটা আরেকবার বলি। ম্যাচিং প্রিন্সিপাল মানে হচ্ছে ধরেন একটা সার্টেন পিরিয়ডে আপনার আর্নিং হচ্ছে বা আপনি রেভিনিউ রেকর্ড করতেছেন, ওই রেভিনিউটা আর্ন করতে আপনার যত খরচ হয়েছে, হ্যাঁ, ফরগেট অ্যাবাউট ক্যাশ পেমেন্ট, ক্যাশ আপনার পরেও দিতে হইতে পারে, যেই খরচগুলো হয়েছে সেগুলো ওই রেভিনিউর এগেনস্টে রেকর্ড করাটাই হচ্ছে ম্যাচ করা, ম্যাচিং প্রিন্সিপাল। বুঝছেন? আমরা আচ্ছা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো কেন তাইলে আমাদের ম্যাচিং প্রিন্সিপাল বা অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং দরকার। আমাদের দরকার কারেক্ট প্রফিট অর লস ফিগারটা শো করার জন্য। ধরেন সেম ট্রানজাকশনের ডিফারেন্ট ইম্প্যাক্ট হবে ক্যাশ অ্যাকাউন্টিং এ ভার্সেস অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং এ, প্রফিট আলাদা হবে। বলতেছে কি, বিজনেস প্রোভাইডস এ সার্ভিস অন December 20, ইয়ার 1। প্রথম বছরে আপনি ধরেন সার্ভিস দিছেন এবং 10,000 টাকা চার্জ করছেন। কস্ট পেইড ইজ 2,000 অন সেম ডেট। মানে কি, আপনি সার্ভিস দিয়ে 10,000 টাকা আর্ন করছেন, তাই না? এবং সেটার রিলেটেড খরচ হচ্ছে 2,000 টাকা। কস্ট পেইড অন সেম ডেট, দ্য কাস্টমার পেজ অন January 10। তাহলে ইয়ার 1-এ হচ্ছে আপনি সার্ভিস দিছেন 10,000 টাকার, কিন্তু টাকাটা হাতে পাইছেন ইয়ার 2-তে, মানে পরের বছরে জানুয়ারি 10 তারিখে। There were no other revenues or expense in either period.
এখন যদি আমরা ক্যাশ অ্যাকাউন্টিং ফলো করি, তাহলে আপনার ক্যাশ ইনফ্লো হয়েছে কয় তারিখে? ক্যাশ অ্যাকাউন্টিং মানে কি? যখন আমার ক্যাশ ফ্লো আসবে হাতে অথবা আউটফ্লো হবে বা মানে আমার কাছ থেকে টাকা চলে যাবে, শুধু তখনই আমরা রেকর্ড করব। তাহলে ক্যাশ অ্যাকাউন্টিং যদি ফলো করতাম, তাহলে আমার রেভিনিউটা কোন পিরিয়ডে রেকর্ড করা হবে? ইয়ার 1-এ নাকি ইয়ার 2-তে? ইয়ার 2-তে। কেন? কারণ ইয়ার 2-তে আমি ক্যাশ পাইছি, ইয়ার 1-এ তো কোনো ক্যাশ পাই নাই। তাহলে ক্যাশ অ্যাকাউন্টিং এ আমার রেভিনিউটা আসছে কি ইয়ার 2-তে, আর এক্সপেন্সটা আমি পে করছি কোন সালে? ইয়ার 1-এ। ইয়ার 1-এ। তাহলে ক্যাশ অ্যাকাউন্টিং এ এক্সপেন্সটা কি ইয়ার 2-তে যাবে না 1-এ? 1-এ। 1-এ। তাহলে ক্যাশ অ্যাকাউন্টিং ফলো করলে ইয়ার 1-এ কি হলো? আমার রেভিনিউ নাই, কারণ ক্যাশ পাই নাই কোনো, কিন্তু এক্সপেন্স হয়ে গেছে 2000 টাকা। তার মানে কি ইয়ার 1-এ আমার লস হয়েছে, জিরো রেভিনিউ মাইনাস এক্সপেন্স 2000। প্লিজ একটু সাইলেন্ট করেন যে আছে, হ্যাঁ। তাইলে আমার লস হয়েছে ক্যাশ অ্যাকাউন্টিং এ ইয়ার 1-এ 2000 টাকা। ইয়ার 2-তে কি হয়েছে? ইয়ার 2-তে আমার ক্যাশ অ্যাকাউন্টিং এ 10,000 টাকা কি রেভিনিউ হয়েছে, কারণ আমি ক্যাশ পাইছি, কিন্তু কোনো কস্ট হয় নাই, কারণ কস্ট আমি এই যে কাইন্ডলি একটু সাইলেন্ট করে দেন, হ্যাঁ, সামওয়ানস ফোন ইজ বিপিং। আচ্ছা, করে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে ইয়ার 2-তে হচ্ছে কি রেভিনিউ মানে আপনার ক্যাশ হয়েছে, আচ্ছা ইয়ার 2-তে হচ্ছে আপনার 10,000 টাকা প্রফিট হয়েছে। কিভাবে? কারণ এক্সপেন্স নাই, এক্সপেন্স তো আপনার ক্যাশ আউটফ্লো হয় নাই, কিন্তু রেভিনিউ হয়েছে ক্যাশ আউট ইনফ্লো 10,000 টাকা। তাহলে আপনার ইয়ার 1-এ 2000 টাকা লস, ইয়ার 2-তে 10,000 টাকা প্রফিট। এই কোম্পানির আর কোনো ট্রানজাকশন নাই, আর কোনো বছর সে অপারেটও করবে না, ধরেন এটাই ওর ইউজফুল লাইফ, মানে পুরা লাইফ টাইম। তাহলে 2 বছরে ওভার 2 ইয়ার্স তার নেট প্রফিট কত? 8,000 টাকা, রাইট? স্যার ওকে, তাহলে ওভার দ্য লাইফ সাইকেল আপনি ক্যাশ অ্যাকাউন্টিং ফলো করেন অথবা অ্যাক্রুয়াল করেন, আপনার সেমই রেজাল্ট হবে, কিন্তু উইদিন ইচ পিরিয়ড রেজাল্টটা ডিফারেন্ট হবে। কেমনে? এখন দেখি অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং এ কি হয়েছে। অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং মানে কি? ট্রানজেকশন হওয়ার সাথে সাথে রেকর্ড করা, ক্যাশের জন্য ওয়েট না করা। তাইলে আপনি সার্ভিস দিছিলেন কোন সালে? ইয়ার 1-এ না 2-তে? 1-এ। ইয়ার 1-এ। 1-এ। রেভিনিউ কবে হবে তাইলে? ইয়ার ইয়ার 1-এ। 1-এ, রাইট। এবং এই যে এক্সপেন্সটা, এটাও মানে এই রেভিনিউটা আর্ন করার সাথে রিলেটেড, তাই না? স্যার যদিও পেমেন্ট করছেন ইয়ার 2-তে, কিন্তু এই এক্সপেন্সটা তো ইনকার করছেন আপনি ইয়ার 1-এ। কেন? কারণ এটা হচ্ছে রিলেটেড টু আর্নিং দিস এক্সপেন্স, তাহলে আমাদের ম্যাচ করতে হবে। তাইলে এই বছরই ইয়ার 1-এ আমার 2000 টাকা এক্সপেন্স, তাহলে ইয়ার 1 আমার প্রফিট কত? 8,000 টাকা। ইয়ার 2-তে আমার তাহলে কি হয়েছে? কিছুই হয় নাই, জাস্ট ক্যাশ ফ্লো গুলা চেঞ্জ হয়েছে, মানে আমি রেভিনিউর টাকাটা ক্যাশে পাইছি, এক্সপেন্সের টাকাটা না, এক্সপেন্স তো আগেই ক্যাশে গেছিল। তাই ইয়ার 2-তে আমার কোনো প্রফিট লস কিছুই নাই, কারণ কোনো নিউ ট্রানজাকশন হয় নাই। ট্রানজাকশনটা ওইখানে হয়েছে, মানে নিউ ট্রানজাকশন হয়েছে সেগুলো হচ্ছে জাস্ট আপনার ব্যালেন্স শিট ট্রানজাকশন, মানে রিসিভেবল থেকে টাকা পাইছেন সেটা। তাহলে দেখেন অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং ফলো করলে আপনার ইয়ার 1-এ নেট প্রফিট 8,000 টাকা, ইয়ার 2-তে প্রফিট 0, তাহলে ওভার 2 ইয়ার আপনার নেট প্রফিট কত? 8,000। তাহলে ক্যাশ অ্যাকাউন্টিং এও নেট প্রফিট 2 বছরে 8,000, অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং এও 2 বছরে 8,000, কিন্তু চেঞ্জটা হইতাছে কি? অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং ইজ কারেক্টলি রিপোর্টিং ইওর মানে পারফরমেন্স ইন এ সার্টেন পিরিয়ড। যে পিরিয়ড 1-এ আপনার পারফরমেন্স কি ছিল ওইটা কারেক্টলি আপনার রিপোর্ট করছে। ক্যাশ অ্যাকাউন্টিং ফলো করলে এটা একটু ডিসটর্টেড হইতো। দ্যাট ইজ ওয়াই আমাদের ম্যাচিং প্রিন্সিপাল এবং অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং দরকার হয়। ক্লিয়ার? জি স্যার। স্যার এখানে তো ইয়ার যেটা 1 ছিল ওইখানে তো ওই যে 10,000 টাকা ট্রেড রিসিভেবল হিসেবে থাকবে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, এখানে ব্যালেন্স শিটে আপনার রিসিভেবল আছে, হ্যাঁ জি স্যার, ওকে সেটা আবার ইয়ার 2 থেকে 0 হয়ে যাবে, তাই না? জি স্যার। ওকে, তাহলে এবার আমরা একটু দেখি যে একটু মিউট করে ফেলেন। আচ্ছা, প্রিপেয়ারিং দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এখানে আমরা একটা স্পেসিমেন দেখি। হ্যাঁ, আচ্ছা আগে দেখি আমরা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, যেটা আরেকটা নাম হইতেছে ব্যালেন্স শিট। এখানে আমরা কি থাকে? এটা একটা ফাইন্যান্সিয়াল স্ন্যাপশট, মানে একটা স্টিল পিকচার। ওয়াই ইজ ইট নট আ ভিডিও? বিকজ এটা হচ্ছে কোন একটা পিরিয়ডের ইনফরমেশন শো করে না, ইনস্টেড ইন এ পয়েন্ট ইন টাইমে একটা পয়েন্ট ইন টাইমের ইনফরমেশন শো করে। মানে একটা সার্টেন ডেটে আপনার কি পরিমাণ অ্যাসেট, লায়াবিলিটি এবং ওগুলোর এগেইনস্টে ইকুইটি আছে, সেটাই হচ্ছে ব্যালেন্স শিটের মেইন পারপাস, রাইট?
নেট অ্যাসেট কি? নেট অ্যাসেট মানে হচ্ছে অ্যাসেট মাইনাস লায়াবিলিটি। নেট অ্যাসেট মানে হচ্ছে আসলে ওনার্স ইকুইটি। হ্যাঁ, আচ্ছা, অ্যাসেট গুলা কি কি? অ্যাসেটের মধ্যে নন কারেন্ট অ্যাসেট থাকতে পারে। আচ্ছা, এখান থেকে দেখি। কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট মানে কি? যে অ্যাসেট গুলা নেক্সট 12 মান্থের মধ্যে আপনার ক্যাশে কনভার্ট হবে। হ্যাঁ, অথবা আপনি নেক্সট 12 মান্থের মধ্যে সেল করে দিবেন, ওগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট। যেমন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশ ইকুইভ্যালেন্টটা কি আমি বলছিলাম প্রবাবলি, ক্যাশ স্যার তো বুঝলাম, ক্যাশ বন্ড, তারপর হচ্ছে গিয়ে 3 মাসের মধ্যে ম্যাচিউর হওয়া কি বলে যেন ওগুলাকে? ট্রেজারি বিল বা ইয়েস, শর্ট টার্ম জি ইনভেস্টমেন্ট। স্যার, সঞ্চয়। জি বন্ড স্যার, জি শুডেন্ট স্যার। বি, বিকজ বন্ড হচ্ছে লং টার্ম। বন্ড স্যার ইউজুয়ালি কিছু 2, 5, 10, 15, 20 ইয়ার্স এর জন্য হয়। আপনি ও ট্রেজারি বিল বলতে পারেন, অথবা ট্রেজারি বিল, রাইট। ফিক্সড ডিপোজিট হতে পারে, যেটা হচ্ছে 6 মান্থ অর লেস টেনর। তারপরে হচ্ছে আপনার শর্ট টার্ম হাইলি লিকুইড রেডিলি কনভার্টেবল ইনভেস্টমেন্ট উইথ ইনসিগনিফিক্যান্ট লস টু ইটস ভ্যালু। জি স্যার, এইভাবে যেমন আর কি স্যার ডিফাইন করা। মানে এমন কোনো কিছুতে ইনভেস্ট করা যেখানে শর্ট টার্মে খুব কুইকলি আমি ওটাকে লিকুইডেট করতে পারবো এবং রাইট, এটাতে তেমন লস, মানে হবে না। সিগনিফিক্যান্ট লস নাই। এক্স্যাক্টলি। তাহলে সেগুলো হচ্ছে ক্যাশ ইকুইভ্যালেন্ট। শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, এটা হচ্ছে আপনার হতে পারে যে নট ক্যাশ, এটা হচ্ছে 1 বছরের মধ্যে যে ইনভেস্টমেন্ট গুলা, মানে এটা হচ্ছে 6 মাস থেকে 1 বছরের যে ইনভেস্টমেন্ট গুলা সেটা। ট্রেড জি এন্ড আদার রিসিভেবল, এটা হচ্ছে কম্বাইন করছে। ট্রেড মানে হচ্ছে সেল করে যেগুলা রিসিভেবল হয়েছে, আদার রিসিভেবল মানে হচ্ছে বিভিন্ন কারণে হইতে পারে। হ্যাঁ, যেমন নন কারেন্ট অ্যাসেট সেল করে টাকা পাইতে পারেন, ইন্স্যুরেন্স থেকে ক্লেম পাইতে পারেন, এমপ্লয়িরা অ্যাডভান্স নিচ্ছে ওইখান থেকে ডিডাকশন হইতে পারে এগুলা। ইনভেন্টরি, এটা হচ্ছে আমাদের কি শর্ট টার্ম মানে কারেন্ট অ্যাসেট। প্রিপেমেন্ট, প্রিপেমেন্ট মানে হচ্ছে আপনি অ্যাডভান্স পেমেন্ট করছেন ফর এনি সার্ভিস, তাহলে নেক্সট 12 মান্থে এটার বেনিফিট আপনি মানে ভোগ করবেন। আদার কারেন্ট অ্যাসেটস, আদার কারেন্ট অ্যাসেট কি হইতে পারে? স্পেয়ার পার্টস হইতে পারে। আর টোটাল কারেন্ট অ্যাসেট পাইলাম। নন কারেন্ট অ্যাসেট হচ্ছে কি? ইউজুয়ালি যেগুলো হচ্ছে লং টার্ম ইউজের জন্য মোর দেন 1 অ্যাকাউন্টিং পিরিয়ড ইউজ করা হয়, হ্যাঁ, যেগুলো ডেপ্রিসিয়েট করা হয়, সেগুলো ইউজুয়ালি নন কারেন্ট অ্যাসেটের এক্সাম্পল। যেমন প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট। নেট মানে হচ্ছে কি এটার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বাদ দিয়ে। হ্যাঁ, মানে এটা হচ্ছে রাইট বুক ডাউন ভ্যালু, রিটেন ডাউন ভ্যালু যেটা। রিটেন ডাউন ভ্যালু, রাইট, অথবা বুক ভ্যালু, নেট বুক ভ্যালু। লং টার্ম ইনভেস্টমেন্ট যেগুলো হচ্ছে নর্মালি 1 বছরের বেশি, 5, 10, 20 বছরের ইনভেস্টমেন্ট। ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এমন অ্যাসেট যেটা হচ্ছে ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই, হাউএভার এটা হচ্ছে একটা রাইট। হ্যাঁ, যেখান থেকে ইউ ক্যান, সফটওয়্যার। সফটওয়্যার, তারপর হচ্ছে আপনার কি কি হইতে পারে, আহ গুডউইল, গুডউইলও একটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট। কিন্তু গুডউইল মানে কি? রেপুটেশন জি স্যার। না, রেপুটেশন মানে গুডউইল না। গুডউইল হচ্ছে কি যখন কোন একটা বিজনেস কম্বিনেশনে, মানে হচ্ছে আপনার মার্জার বা অ্যাকুইজিশনে একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে কিনে নেয়, সেই কোম্পানির নেট অ্যাসেটের থেকে বেশি দামে। ধরেন কোম্পানি এ কোম্পানি বি কে কিনে নেবে। হ্যাঁ, বলেন। নেট অ্যাসেটের থেকে বেশি দামে হলে তো গুডউইল হবে যে কোম্পানিকে কিনে নিল, তার না? নাকি হ্যাঁ, ইন আমাদের এ সেন্স গুডউইল হবে? তার গুডউইল ছিল দেখে ইউ আর পেইং মোর। নাও ও যে কোম্পানিকে কিনে নিছে হি ডাজ, মানে দ্যাট কোম্পানি ডাজন্ট এক্সিস্ট এনিমোর। এই আচ্ছা জন্যই আচ্ছা, ওই গুডউইলটা হচ্ছে আপনার গুডউইল, মানে ইউ আর পেইং মোর। বাট ওকে। ওই কোম্পানিকে আপনি কেন বেশি দিচ্ছেন? বিকজ ওই কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু ছিল, ওইখানে একটা আপনার রেপুটেশন ছিল, অথবা সামহাউ এরকম অ্যাসেট ছিল যেগুলা ব্যালেন্স শিটে রিফ্লেক্ট করা সম্ভব না বা রিফ্লেক্ট হয় নাই। যেমন হচ্ছে আপনার মার্কেট শেয়ার, এত ভেরি ভ্যালুয়েবল একটা অ্যাসেট। স্কিলড এমপ্লয়ি, হ্যাঁ, তারপর হচ্ছে এগুলো তো আমাদের অ্যাসেট আসলে, কিন্তু আমরা তো অ্যাকাউন্টিং ডেফিনেশনে জি দিস স্যার, থিংস ডু নট ওগুলোকে কোয়ালিফাই আমরা, অ্যাজ অ্যাসেট। হ্যাঁ এগুলো আমরা, এই জন্য স্যার এই ক্ষেত্রে যদি কোনো কোম্পানিকে আমরা বেশি ভ্যালু দিয়ে কিনি, সেই ক্ষেত্রে ওই পার্টিকুলার যে অ্যামাউন্টটা দিয়ে কিনলাম, বেশি যে অ্যামাউন্টটা, ওইটা হবে আমাদের মানে নেট গুডউইল না? অ্যাসেটের বেশি অ্যামাউন্টে, ওইটাই জি আমাদের গুডউইল, রাইট। তাহলে গুডউইল ইন্টারনালি জেনারেট করা সম্ভব না, মানে অ্যালাউড না, এবং দিস ইজ নট ইভেন, হ্যাঁ, সরি স্যার, আচ্ছা, গুডউইল ইন্টারনালি স্যার, জেনারেট করা পসিবল না, অ্যালাউড না, জি বলেন। যেমন স্যার এখানে যেটা হচ্ছে আমাদের টোটাল অ্যাসেট সাপোজ 52,484 টাকা, এটাকে যদি রাইট, আমরা 60,000 টাকা দিয়ে কিনে তাহলে না আমাদের এই ডিফারেন্সটা এটা না না না, এখানে নেট অ্যাসেট করতে বলেন তো। নেট অ্যাসেট হচ্ছে 28,700 এই যে এই 52,484 মাইনাস লাইবিলিটি, কি লায়াবিলিটিস, টোটাল লাইবিলিটি 37,300, 37,000। 15,100 হচ্ছে আমার নেট অ্যাসেট, মানে ইকুইটির ভ্যালু। আপনি কোম্পানির ওকে। ইকুইটি কিনে নেবেন, কারণ আপনি কোম্পানিটা কিনে নিলে এই লায়াবিলিটি তো আপনার পরিশোধ করতে হবে, সেটা থার্ড পার্টিকে।
দিতে হবে আর কি, মানে অ্যাসেট যখন কিনবেন সেটার সাথে তো আপনার এই লাইবিলিটি অফসেট হয়েই যাবে। মানে অ্যাসেট আপনি কিনলেন 52,000 টাকা, কিনে তো 37,000 টাকা আপনার থার্ড পার্টিকে দিয়ে দিতে হবে, অ্যাকাউন্টস জি পেয়েবলের স্যার, টাকা দিতে হবে, অ্যাক্রুড এক্সপেন্সের টাকা দিতে হবে। তাহলে আপনার কাছে থাকবে কত নেট? 15,100। এইটাই 15,100। আপনি কিনেন, এটাকে এইটাই বলে যদি নেট আমি অ্যাসেট। 20,000 দিয়ে কিনি তাহলে ওই যে আমার এক্সট্রা ওই টাকাটা গুডউইলে 4,900 চলে টাকা যাবে। আপনার গুডউইল। ওকে। ওকে। আদার নন কারেন্ট অ্যাসেট, আদার নন কারেন্ট অ্যাসেট কি হইতে পারে? আদার তো মানে আউটসাইড প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট এনিথিং যদি হয়, আর লাস্টে টোটাল। আচ্ছা, এগুলো হচ্ছে কারেন্ট নন কারেন্ট অ্যাসেট। স্যার ল্যান্ডও তো ফিক্সড অ্যাসেট হতে পারে কোনো কোম্পানির জন্য, যেমন বললেন যে যদি আহ, কি হ্যাঁ, যেন বলে রিটেল, রিটেল না, রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট না হয় সেই ক্ষেত্রে তো ল্যান্ড হ্যাঁ, একটা কোম্পানির জন্য ফিক্সড হ্যাঁ, অ্যাসেট বা নন কারেন্ট ল্যান্ড অ্যাসেট। হচ্ছে সব কোম্পানির জন্যই ফিক্সড অ্যাসেট এক্সেপ্ট ফর অনলি রিয়েল এস্টেট, মানে যারা ল্যান্ড কেনা ওকে, বেচাই করে ওর বিজনেস। কারণ জি বাকি স্যার। সবাই হচ্ছে ল্যান্ড থেকে আপনার লং টার্ম ভ্যালুর জন্যই মানে এটা ইউজ করে। এবং এটা কিনে নেয়। ইউজফুল লাইফ কি কত বলেন তো, ল্যান্ডের ইউজফুল লাইফ কত? স্যার এটার কোনো ইউজফুল লাইফ মানে সেটেলড নাই, মানে এটা অ্যাজ আনলিমিটেড। লং অ্যাজ, হ্যাঁ কারণ এটা হ্যাঁ, তো দ্যাট ইজ ডেপ্রিসিয়েট হয় না। রাইট, এই জন্যই ডেপ্রিসিয়েট করা হয় না আর কি। সিন্স এটা কোনো ফিক্সড ইউজফুল লাইফ নাই, এই জন্য এটাকে ডেপ্রিসিয়েট করা হয় না। আর ওকে ডেপ্রিসিয়েশন স্যার। মানে কি? স্যার কোনো অ্যাসেটের ভ্যালিউ দিন দিন মানে অ্যাকচুয়াল ভ্যালিউ থেকে, যে যেই টাকা দিয়ে কিনছিল সেই টাকা দিয়ে কেনার পর যেই কয়দিন ব্যবহার করবে সেই ব্যবহারের সময়ের মধ্যে তার টাকাটা কমতে থাকা, অ্যাসেট যেই টাকাটা দিয়ে কিনছিল সেটা আস্তে আস্তে কমে যাওয়া বা ভ্যালিউ হ্রাস পাওয়া। ওকে, এটা রিয়েলিটি মানে এরকম না, কিন্তু ভ্যালু নট নেসেসারি যে হ্রাস পাইতে হবে। আপনি ধরেন একটা অ্যাসেট কিনছেন, জি এখন স্যার। এটার মার্কেট আউট, মার্কেটে নাই, এটার ভ্যালু রেদার বাড়তে পারে, অ্যান্টিক হয়ে যেতে পারে। ও হ্যাঁ, বাট স্টিল আপনি এটা ডেপ্রিসিয়েট করে আপনার বুকে জিরো হয়ে যাবে। তাহলে এখানে থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বা আমরা আগে যেটা বুঝতাম, আমরা আগে এটাই মনে করতাম যে ব্যবহারের কারণে ক্ষয়ক্ষতির কারণে আমরা প্রত্যেক বছর একটা অ্যামাউন্ট সরায় রাখবো, সেখান থেকে একটা সঞ্চিতি তৈরি হবে, ওইটা দিয়ে আমরা ভবিষ্যতে অ্যাসেট কিনতে পারবো, এরকম কিছু না। ও ডেপ্রিসিয়েশন হচ্ছে কি, ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট, মোস্ট অফ দ্য কেসে ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট হচ্ছে আপনার অ্যাকুইজিশন ভ্যালু, এইটাকে ওভার দ্য ইউজফুল লাইফ অফ দ্য অ্যাসেট ভাগ করে দেয়া, চার্জ করে দেয়া। জি স্যার। এটা থিওরিটিক্যাল। ধরেন এটা অ্যাজাম্পশনের বেসিসে, আপনি একটা ধরেন একটা ফোন কিনলেন, নিউ ফোন, বা একটা নিউ আপনি ম্যাকবুক কিনলেন, ল্যাপটপ, এটা ইউজফুল লাইফ আপনি ধরলেন 5 বছর, এবং আপনি ধরলেন যে আমি স্ট্রেট লাইন মেথডে এটা ডেপ্রিসিয়েশন করব। জি তাহলে স্যার। 100 টাকা দিয়ে কিনলেন, তাহলে 5 বছরে আপনি 20 টাকা করে চার্জ করতেছেন। জি স্যার। রিয়েলিটি কিন্তু এরকম না। জি স্যার। ইকোনমিক লাইফ, ইউজফুল লাইফ দুইটা দুই জিনিস। হুম। ইকোনমিক রাইট। লাইফ অথবা রিয়েল ভ্যালুর ডিক্রিজটা এইভাবে হয়, আপনি কেনার সাথে সাথে একটা লার্জ ড্রপ হয় ভ্যালুর। আপনি ম্যাকবুকটা দোকানে আনবক্স করে ফেললেন 100 টাকা দিয়ে কিনে, ডু জি ইউ স্যার। থিঙ্ক এটা আপনার 1 মিনিটে, আপনি যদি এটা 5 বছর ইউজ করেন, ওইটার প্রপোর্শনে 1 মিনিটে এটার ভ্যালু মাত্র 10-20 টাকা কমা উচিত? মানে এক না এক এক স্যার। লাখ টাকা দিয়ে কিনলেন না, সেটার ভ্যালু ইমিডিয়েটলি ধরেন 1 লাখ টাকা, আপনি জাস্ট আনবক্স করলেই 40,000 টাকা বা 50,000 50,000। বা 60,000 হয়ে যাবে। জি তাহলে স্যার। এই ড্রপটা কিন্তু মানে প্রপোর্শনেট টু আওয়ার অ্যাজাম্পশন না, আমরা তো অ্যাজাম্পশন করতেছি যে স্যার স্ট্রেট প্রত্যেক লাইনে বছর কমবে। রাইট, মানে একটা নির্দিষ্ট পরিমাণ, মানে আমরা ফিক্সড রাইট, করে ধরে নিচ্ছি যে প্রত্যেক বছর 20 টাকার 20 টাকারই ভ্যালু বা রাইট। অবচয় তাইলে হবে যাতে এইটা হচ্ছে বেসড অন থিওরিটিক্যাল একটা অ্যাজাম্পশন, যেটা বেসিসে আমরা ইউজফুল লাইফের মধ্যে ওই কস্ট অফ দ্য অ্যাসেটকে অ্যালোকেট করে দিচ্ছি। বুঝছেন, ইট নট নেসেসারি যে এটার ভ্যালু ড্রপ, ভ্যালু বাড়তেও পারে। হ্যাঁ, আবার ভ্যালু যেই রেটে ড্রপ করবে সেই রেটে আমরা ডেপ্রিসিয়েট করতেছি না, আমরা ইকুয়ালি করতেছি। হ্যাঁ, তাইলে এটা একটু ডিফারেন্ট। আর এটা তাইলে কি ইউজফুল লাইফের থেকে ডেপ্রিসিয়েশন আসে, ডেপ্রিসিয়েশনের জন্য ল্যান্ডের ইউজফুল লাইফ নাই এরকম না। ল্যান্ডের ইউজফুল লাইফ আনলিমিটেড বলেই সেটা ডেপ্রিসিয়েশন জিরো, মানে ডেপ্রিসিয়েশন হয় না। মানে এটা তো জি স্যার। ইনফাইনাইট দিয়ে আপনি কি দিয়ে ভাগ করবেন, এটারে ইনফিনিটি দিয়ে ভাগ করবেন আর কি, যেটা হচ্ছে ডাজন্ট মেক সেন্স এই জন্য। জি আচ্ছা, স্যার, এবার স্যার বুঝতে তাহলে পেরেছি। বিল্ডিং অ্যাসেট এর কি ডেপ্রিসিয়েশন হয় বিল্ডিং এর? হ্যাঁ অবশ্যই, জি বিল্ডিং হয়। তো আপনার এটা তো ইউজফুল লাইফ আছে। বিল্ডিং এর ইউজুয়ালি কোম্পানিগুলা কেউ কেউ 20 বছর, এটাও ডিপেন্ড করে স্ট্রাকচারের উপরে, ইঞ্জিনিয়ারিং টিমের ফিডব্যাকের উপরে, কেউ কেউ 20 বছর ধরে, কেউ 50 বছর ধরে। আপনার পদ্মা সেতু এরকম, তারপর মেজর যে কনস্ট্রাকশন ইয়াগুলো, এগুলারও কিন্তু সবগুলো ইউজফুল লাইফ আছে, ইউজুয়ালি 100 বছর ধরা হয় আর কি এগুলার। হ্যাঁ, আর এমনিতে কোম্পানিগুলা বিল্ডিং 50 বছরও ধরে, অনেক সময় কেউ 25 বছর, 20 বছর। এইখানে হচ্ছে ম্যানেজমেন্ট হ্যাজ দা মানে, এটা তো একটা অ্যাকাউন্টিং এস্টিমেট, আমরা নেক্সট চ্যাপ্টার গুলোতে পড়বো। IS 8
চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং অ্যাজাম্পশন এস্টিমেট অর কি চেঞ্জেস ইন অ্যাকাউন্টিং পলিসি এস্টিমেট অ্যান্ড এরর। আজকে আমরা এররটা পড়বো, হ্যাঁ এরর পার্টটা ইটস 8। ওকে, তাহলে আমরা বুঝলাম যে অ্যাসেট কি, কারেন্ট নন কারেন্টটা কি, লায়াবিলিটিস কি। লায়াবিলিটি হচ্ছে কি আমরা তো জানি যে অব্লিগেশন টু আউটসাইড পার্টিস। লায়াবিলিটির মধ্যে অ্যাকাউন্টস পেয়েবল, তার মানে কি এটা হচ্ছে অ্যারাইজিং বিকজ অফ মানে পারচেসিং প্রোডাক্টস অর গুডস অন ক্রেডিট। শর্ট টার্ম বরোয়িং, যেগুলো আমরা 1 বছরের মধ্যে কাউকে দিয়ে দিব এরকম কোনো বরোয়িং করলে। অ্যাক্রুড এক্সপেন্স হচ্ছে রিকারিং এক্সপেন্স, যেগুলো প্রত্যেক মাসেই হয়, হাউএভার মাস শেষে আমরা ইদার পে করি নাই অথবা বিল রিসিভ করি নাই, সরি বিল রিসিভ করছি, বিল রিসিভ না করলে প্রভিশন হয়ে যাবে। এগুলো হচ্ছে অ্যাক্রুড এক্সপেন্স। আনআর্নড রেভিনিউ হচ্ছে আমরা এমন রেভিনিউ মানে অ্যাডভান্স টাকা নিয়ে নিছি কিন্তু প্রোডাক্ট এখনো ডেলিভারি করি নাই সেলস করে, অথবা আমরা সার্ভিস নিয়ে নিছি এখনো, সরি আবার ক্যাশ নিয়ে নিছি টাকা, সার্ভিস আনআর্ন এখনো দেয় নাই। আনআর্ন রেভিনিউর ক্ষেত্রে তো স্যার এমনও হয় যে আমাকে আমার কারোর বাসা পেইন্ট করার কথা ছিল, বাট সে আমাকে আগে টাকা দিয়ে দিছে, আমি এখনো পেইন্ট করি নাই। সেই রাইট, ক্ষেত্রে এই টাকাটাকে আমরা আনআর্নড রেভিনিউর মধ্যে ধরতে পারবো না? হ্যাঁ ডেফিনেটলি। আনআর্নড মানে হচ্ছে অ্যাডভান্স আপনি টাকা নিয়ে নিয়েছেন সেলস এর অথবা সার্ভিসের, কিন্তু আপনি এখনো আর্ন করেন নাই ওই রেভিনিউটা। আর্ন ওকে করতে হলে কি হতে হবে, সার্ভিস দিতে হবে বা প্রোডাক্টটা ডেলিভার করতে হবে এইট বা করতে সেল করতে হবে। মানে এটা হচ্ছে আপনি ক্যাশ নিয়ে নিছেন কিন্তু সার্ভিস দেন নাই, প্রোডাক্ট দেন নাই, তাহলে এটাও লায়াবিলিটি। লং টার্ম ডেট উইদিন ডিউ উইদিন 1 ইয়ার, ওই যে 5 বছরের একটা বন্ড, প্রত্যেক বছর কিছু কিছু টাকা দেন, তাহলে নেক্সট 12 মাসের মধ্যে যে টাকাগুলো দিবেন ইনস্টলমেন্ট, ওইটা হচ্ছে কারেন্ট পোর্শন অফ দ্যাট লং টার্ম লায়াবিলিটি। আদার কারেন্ট লায়াবিলিটিস থাকতে পারে। নন কারেন্ট লায়াবিলিটি হচ্ছে লং টার্ম ডেট নেট অফ কারেন্ট পোর্শন, ওই তো যে 5 বছরের একটা বন্ড, নেক্সট 12 মাসে ধরেন আপনি 100 টাকা দিবেন, ওইটা বাদ দিয়ে 500 টাকার মধ্যে বাকি 400 টাকা হচ্ছে নন কারেন্ট পোর্শন। আদার নন কারেন্ট লায়াবিলিটি যেমন হচ্ছে লিজ, লিজ পেমেন্ট হইতে পারে, হ্যাঁ। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার লায়াবিলিটিস। ইকুইটির পোর্শন কি কি, ইকুইটির মধ্যে হচ্ছে শেয়ার ক্যাপিটাল থাকে, শেয়ার প্রিমিয়াম থাকে। শেয়ার প্রিমিয়ামটা কি জানি, ফেস ভ্যালুর থেকে অতিরিক্ত যে মূল্যে শেয়ার বিক্রি হয় সেটা হচ্ছে শেয়ার প্রিমিয়াম। ফর এক্সাম্পল, ইফ ইউ লুক এট দ্য স্টক মার্কেট টুডে, perhaps the best companies will be selling their shares at much higher price than their face value, হ্যাঁ। ধরেন আপনার গ্রামীণ ফোনের এক একটা শেয়ার যদি আপনি 10 টাকা করে কিনে থাকেন ফেস ভ্যালুতে, ইফ নাও দিস ইজ সেলিং ফর 1,000 টাকা, তাহলে 990 টাকা আপনার, ওকে, তাহলে হচ্ছে সেটা আপনার শেয়ার প্রিমিয়াম। মানে হচ্ছে শেয়ারের ফেস ভ্যালুর থেকে অতিরিক্ত মূল্য যেটা আপনারা আদায় করতে পারেন সেটাই হচ্ছে শেয়ার প্রিমিয়াম। ট্রেজারি শেয়ার মানে নিজেই কোম্পানি যখন নিজের শেয়ার কিনে নেয়, মানে কোন একটা কোম্পানি ধরেন বিজনেস থেকে এক্সিট করতে স্যার আপনার ভিডিও তো মনে হচ্ছে আটকাই গেছে, কিছু তো শোনা যাচ্ছে না। হ্যাঁ একটু ওয়েট করি আমরা। কেউ কি স্যারের সাউন্ড শুনতে পাচ্ছেন? না 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 স্যারের শুনতে প্রতি পাচ্ছি না। নেট হ্যাঁ খারাপ করছে। শুনতে পাচ্ছি না। আমরা একটু অপেক্ষা করি, স্যারের এন্ড থেকে হয়তো নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, কাইন্ডলি ভাইয়ারা একটু ভিডিওটা অফ রাখবেন, ঠিক আছে? সমস্যা নেই। ভালো আছি। স্যার আবার রিজয়েন করুক, আমরা একটু অপেক্ষা করি।
স্যার নেটওয়ার্ক কি প্রবলেম হয়েছিল মনে হয়? স্যার স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে না। Oh, sorry, I was in mute. So, sorry, I got disconnected, unfortunately. আমরা কোথায় ছিলাম? আমি ডিসকাস করছিলাম হচ্ছে শেয়ার হোল্ডার ইকুইটি। আপনারা কি এটুকু শুনছিলেন নাকি? জি Is the স্যার। screen visible now? ট্রেজারি শেয়ার স্যার Okay, স্ক্রিনটা treasury share. দেখা জি যাচ্ছে স্যার। এখন। স্যার অনেক কথা মধ্যে দিয়ে শোনা যায় না স্যার, আপনি তো Okay. জিনিসগুলা আচ্ছা, আমি শেয়ার হোল্ডার ইকুইটিটা আবার এক্সপ্লেন করি, হ্যাঁ? আই হোপ লায়াবিলিটি পর্যন্ত শুনছিলেন নাকি? জি স্যার। স্যার শেয়ার Okay. প্রিমিয়াম শুনেছিলাম, শেয়ার প্রিমিয়ামের Okay. ব্যাপারে যে বলেছিলেন। হ্যাঁ ওকে, ইন এরপর দ্যাট থেকে কেস শোনা হচ্ছে হয়নি। ট্রেজারি শেয়ারটা বলি। ধরেন কোনো একটা কোম্পানি মার্কেট থেকে এক্সিট নিতে চায়, মানে শেয়ার বিজনেস করবে না, কিন্তু তার তো মার্কেটে আউটস্ট্যান্ডিং শেয়ার থাকতে পারে। কদিন আগে কে জানি চলে গেল বাংলাদেশ থেকে, পিএনজি, প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল। লেটস অ্যাসিউম যে দে ওয়ার এ লিস্টেড কোম্পানি, ধরে নিচ্ছি। তাইলে মার্কেটে কি ওদের শেয়ার হোল্ডার থাকবে অনেক, আমার কাছে ওর শেয়ার থাকতে পারে। তাইলে আমার কি হবে, ওই কোম্পানি যাওয়ার আগে তার সব শেয়ার তার কিনে নিয়ে যেতে হবে বিজনেস গুটানোর আগে, হ্যাঁ? তাহলে সে যে তার শেয়ারটা কিনে নেবে আমার কাছ থেকে, নিজের শেয়ার নিজে কোম্পানি যখন কিনে নেয়, তখন সেটাকে বলে শেয়ার বাইব্যাক অথবা ট্রেজারি শেয়ার। দেখেন এই জন্য এটা নেগেটিভ আছে, মানে ইকুইটি কমায় ফেললো, বুঝছেন? 10,000 টাকা তার শেয়ার ক্যাপিটাল ছিল, কোনো কারণে তার আউটস্ট্যান্ডিং শেয়ার মার্কেটে ফ্লোটেশন ধরেন কমাইলো, ধরেন 1,000 শেয়ার সে নিজে কিনে নিল। তাইলে এই 1,000 শেয়ার হচ্ছে ট্রেজারি স্টক। তাহলে এটা জার্নাল এন্ট্রি কি হবে? এটা জার্নাল এন্ট্রি হবে শেয়ার হোল্ডার্স ইকুইটি বা শেয়ার ক্যাপিটাল ডেবিট, মানে এটা কমতেছে, আর ক্যাশ ক্রেডিট, কারণ আপনি টাকা দিচ্ছেন মানুষকে, টাকা দিয়ে কিনতেছেন। ক্লিয়ার? আর রিটেইনড আর্নিং কি? আনডিস্ট্রিবিউটেড প্রফিট, যেগুলা ডিভিডেন্ড আকারে দেয়া হয় নাই এতদিন। ওকে, নাও তাহলে আমি বলতেছিলাম যে ধরেন অ্যাসেট হেল্ড ফর সেল, এটা কি কারেন্ট হবে নাকি নন কারেন্ট হবে? আপনি কোনো একটা অ্যাসেট ধরেন বিক্রির জন্য রাখছেন, যে আর আপনি বিক্রি করে ফেলবো, এটা কি কারেন্ট অ্যাসেট নাকি নন কারেন্ট অ্যাসেট, কি কারেন্ট হবে? অ্যাসেট। কারেন্ট যে ইয়ারে বিক্রি করবে সেই ইয়ারের জন্য কারেন্ট অ্যাসেট। আচ্ছা, হেল্ড ফর সেল হওয়ার সাথে সাথে সেটা কারেন্ট হয়ে যাবে, হ্যাঁ। এরপরে যদি আমরা 1 বছরের মধ্যে এটা আবার বিক্রি না করতে পারি, তখন এটাকে আবার নন কারেন্ট হিসাবে নিয়ে আসতে হবে, যে আমরা যদি আবার ইন্টেনশন চেঞ্জ করি। হেল্ড ফর সেল মানে হচ্ছে কি আমরা বিক্রির জন্য রেখে দিচ্ছি, তাইলে এটা কারেন্ট হয়ে যাবে এবং এটার উপর আর ডেপ্রিসিয়েশন চার্জ করা যাবে না ওই মোমেন্ট ওয়ানওয়ার্ডস, যে মোমেন্টে আপনি হেল্ড ফর সেলের ডিসিশন নিয়েছেন। ওকে, তাহলে উই আর মোটামুটি ক্লিয়ার অ্যাবাউট ফাইন্যান্সিয়াল কি ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটটা বুঝলাম। কোনো ডাউট, কোয়েশ্চেন, কোয়েরি? স্যার ওই যে ট্রেজারিটা যদি একটু আবার বলতেন। আচ্ছা, ট্রেজারি স্টক বা ট্রেজারি শেয়ার হচ্ছে কোন একটা কোম্পানি যখন নিজেই শেয়ারটা কিনে নেয়। ইউজুয়ালি কি হয়, কোম্পানি শেয়ার কিনে ওনার্সরা, মানে শেয়ার হোল্ডাররা। কিন্তু কোম্পানি যদি শেয়ার হোল্ডারদের কাছ থেকে নিজের শেয়ার নিজে কিনে নেয়, তাইলে ওইটাকে বলে ট্রেজারি স্টক বা ট্রেজারি শেয়ার বা শেয়ার পারচেস, মানে শেয়ার বাইব্যাক। বুঝছেন? এটা কেন নেসেসারি হইতে পারে? অনেক কারণে হইতে পারে। ধরেন একটা কোম্পানি আহ তার ইকুইটির 10% হচ্ছে সে লিস্টেড হইলো, মানে 10% শেয়ার সে ছাড়লো মার্কেটে। 100% তো ধরেন কেউই, ধরেন অনেকে কোম্পানি ছাড়েন আর কি শেয়ার। তার 1,000 কোটি টাকা ইকুইটি, সে 10% মানে 1,000 কোটি টাকা, 100 কোটি টাকা সে পাবলিকের কাছে ইস্যু করলো। কোনো কারণে তার মনে হইলো যে আমরা 10%টাকে এখন 8%-এ কমায় আনবো, তাইলে আমি 2% শেয়ার বা ধরেন 20 কোটি টাকার শেয়ার মার্কেট থেকে কিনে নিব। তাইলে তখন কি হবে, ইকুইটি ডেবিট, ক্যাশ ক্রেডিট, এবং তখন আপনার একটা অ্যাডিশনাল অ্যামাউন্টও যেতে পারে, কারণ কেউই হচ্ছে যেই টাকায়, মানে আপনার বেশি টাকা দিয়ে কিনতে হইতে পারে, সেটার জন্য হচ্ছে তখন আপনার শেয়ার প্রিমিয়াম ধরেন তখন ক্রেডিট হবে। আচ্ছা, সেটা ডিফারেন্ট ইস্যু, সেটা আমরা পরে অন্য ক্লাসে ডিসকাস করব। আপাতত বুঝে নেন যে ট্রেজারি শেয়ার মানে হচ্ছে কি নিজের শেয়ার নিজে কিনে নেয়া কোম্পানির। ওকে, জি স্যার। নাও ওকে, নাও হচ্ছে প্রিপেয়ারিং দ্য ইনকাম স্টেটমেন্ট। তাহলে এখানে আমরা একটু আগে ব্যালেন্স শিট দেখলাম, এখন ইনকাম স্টেটমেন্টটা দেখি। ইনকাম স্টেটমেন্টটা কি, একটু আগে ব্যালেন্স শিটটা বুঝলাম একটা স্ন্যাপশট বা একটা স্টিল পিকচার বা একটা ফটো, whereas ইনকাম স্টেটমেন্ট ইজ আ ভিডিও। ভিডিও মানে কি, ওভার এ সার্টেন পিরিয়ড অফ টাইম এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল পারফরমেন্সের একটা সামারি।
ওভার এ পিরিয়ড অফ টাইম। হ্যাঁ, এখানে তাহলে কি থাকে, ইনকামস যেগুলো ম্যাচ করা হয় উইথ দ্য এক্সপেন্সেস টু অ্যারাইভ এট নেট প্রফিট, যেটা আমাদের বটম লাইন। আনডিস্ট্রিবিউটেড প্রফিটস হচ্ছে কি হয়, রিটেন আর্নিংস এ অ্যাড হয়। ডিস্ট্রিবিউটেড হয়ে গেলে কি হয়, সেটা ডিভিডেন্ড আকারে কমে যায়, মানে বিজনেস থেকে বের হয়ে যায়। ওকে, এবার আসি আমরা হচ্ছে ইনকাম ও রেভিনিউ। ইকো হচ্ছে I can hear my voice now. Okay, resolved. আচ্ছা, ইনকাম ও রেভিনিউ ইজ ইনকাম। আচ্ছা, রেভিনিউটা কি? রেভিনিউ হচ্ছে ইনকাম যেটা আপনার অর্ডিনারি অ্যাক্টিভিটি অফ দ্য এন্টিটি থেকে অ্যারাইজ হয়। এভাবে রেভিনিউকে ডিফাইন করা আছে IFRS 15-এও। আদার ইনকামটা লিখি, আদার ইনকাম হচ্ছে আপনার কোর রেভিনিউ জেনারেটিং অ্যাক্টিভিটির বাইরে যে কোনো ইনকাম হলে সেটাই আদার ইনকাম। রেভিনিউ মানে আপনি যেই পারপাজে বিজনেস করেন ওই পারপাজে যে টাকা পান সেটাই রেভিনিউ। আর ওইটা পারপাস ছাড়া বাকি সব আর্নিং গুলাই হচ্ছে আদার ইনকাম, যেমন ডিভিডেন্ড থেকে টাকা পাইতে পারেন, ইন্টারেস্ট ইনকাম পাইতে পারেন, নন কারেন্ট অ্যাসেট সেল করতে পারেন, রেন্টাল ইনকাম থাকতে পারে, ইন্স্যুরেন্স ক্লেম থেকে টাকা পাইতে পারেন, দিজ আর আদার ইনকাম। আর এক্সপেন্স গুলাকে কয়েকটা ক্যাটাগরিতে আমরা ভাগ করে দেখাই ফর বেটার ম্যানেজমেন্ট ইনসাইট। এগুলো কি কি? একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড অথবা কস্ট অফ সেলস। যদি আমাদের কোনো ম্যানুফ্যাকচারিং এন্টিটি বা ট্রেডিং এন্টিটি হয় যারা ট্যানজিবল গুডস সেল করে, তাদের জন্য আমরা বলবো কস্ট অফ গুডস সোল্ড। আর যারা হচ্ছে আপনার সার্ভিস দেয় তাদের জন্য আমরা বলবো কস্ট অফ সার্ভিস, অথবা কস্ট অফ সেলসও বলা যেতে পারে, ডাজন্ট ম্যাটার, ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারি। এগুলো কি? এগুলো হচ্ছে ওই কস্ট গুলা যেগুলো আপনার সেলস এর সাথে ডিরেক্টলি ট্রেসেবল বা আইডেন্টিফাইবল। হ্যাঁ, এবং যেগুলো হচ্ছে আপনার যে প্রোডাক্টটা বিক্রি করেন ওইগুলোর সাথে সরাসরি অ্যাট্রিবিউটেবল। যেমন কি? যেমন হচ্ছে আপনি ধরুন, আমরা ধরুন ম্যাগি নুডলস বিক্রি করলে এটার কস্ট অফ গুডস সোল্ড কি? এটা ময়দা, হ্যাঁ, মানে যে র ম্যাটেরিয়ালসটা, সেই র ম্যাটেরিয়ালসটা হচ্ছে ডিরেক্টলি আইডেন্টিফাই করতে পারি যে এটা নুডলসের সাথে রিলেটেড। তারপরে হচ্ছে আপনার সেইটার সাথে যেই মেশিনগুলো রিলেটেড, যে মেশিন দিয়ে আপনার এই নুডলস গুলো প্রিপেয়ার করা হয় ওই মেশিনের ডেপ্রিসিয়েশনটাও কস্ট অফ গুডস সোল্ড। তারপরে হচ্ছে আপনার ফুয়েল, যে ফুয়েল দিয়ে এই মেশিনটা চলে সেটাও কস্ট অফ গুডস সোল্ড। প্রোডাকশন লাইনে যে ওয়ার্কাররা কাজ করে তাদের ওয়েজেস, হ্যাঁ, সেটাও হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, কারণ এগুলো আমরা ডিরেক্টলি বলতে পারি যে এই প্রোডাকশনের জন্য এটা হচ্ছে রিলেটেড, ধরেন প্রতি প্যাকের জন্য এটা বাড়তেছে কমতেছে বা ডিরেক্টলি ট্রেসেবল। ডিস্ট্রিবিউশন কস্ট হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ডিরেক্টলি ট্রেসেবল না, এটা হচ্ছে ফিনিশ গুড হয়ে যাওয়ার পরে সেটা স্টোরেজ এবং কাস্টমারের কাছে সেটা ডেলিভার করার খরচ। যেমন ওয়্যার হাউসের রেন্ট, তারপর হচ্ছে আপনার কার্টুন গুলা, যে বক্স গুলা করে প্যালেট, তারপর হচ্ছে আপনার ওই ওয়্যার হাউসের মধ্যে এমএইচই মানে হচ্ছে ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট, ওই যে রিচ ট্রাক, তারপর হচ্ছে আপনার এই যে বিভিন্ন রকমের প্যালেট মুভ করার জন্য যে যন্ত্রপাতি, সেগুলো ডেপ্রিসিয়েশন। ডিস্ট্রিবিউশন সেন্টারে যারা কাজ করে তাদের স্যালারি, দিজ আর অল। তারপর প্যাকেজিং, মানে ফিনিশ গুডের যে র্যাপিং পেপার টেপার ওইগুলা, দিজ আর অল পার্ট অফ ইউর ডিস্ট্রিবিউশন কস্ট। মানে ফিনিশ গুড হওয়ার পরে সেটা কাস্টমারের হাতে যাওয়া পর্যন্ত যে খরচ, স্টোরেজ সহ, ট্রান্সপোর্টেশন সহ, সেগুলো অল আর পার্ট অফ ডিস্ট্রিবিউশন কস্ট। থার্ড হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, এটাও ডিরেক্টলি প্রোডাক্টের সাথে ট্রেসেবল না বা আইডেন্টিফাইবল না। এটা হচ্ছে কারা? যারা হেড অফিসে বসে অথবা সাপোর্ট ফাংশন, যাদের কস্ট অ্যালোকেট করতে হয়, ডিরেক্টলি ট্রেসেবল না, যেমন ফাইন্যান্সের কস্ট, এইচআর এর কস্ট, তারপরে সাপ্লাই চেইনের মানুষের বেতন, হেড অফিসের ফার্নিচারের ডেপ্রিসিয়েশন, তা হেড অফিসের লিজের রেন্টাল পেমেন্ট মানে ডেপ্রিসিয়েশন, দিজ আর অল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। ব্যাড ডেট কস্ট, হ্যাঁ। ফাইন্যান্স কস্ট হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার মেনটেন করার জন্য, মানে আপনার অ্যাসেট গুলা কিনতেছেন কি দিয়ে, ইদার ইকুইটি দিয়ে অর ডেট দিয়ে। যদি ডেট হয় তাহলে আপনি ইন্টারেস্ট দেন, ইকুইটি হলে ডিভিডেন্ড দেন, দিজ আর বোথ পার্ট অফ ফাইন্যান্স কস্ট, মানে ফান্ডিং কস্ট। ক্লিয়ার? তাহলে এখন আমরা দেখি এক্সাম্পল। রেভিনিউ থেকে বাদ যায় কস্ট অফ সেলস, তাইলে আমরা পাই গ্রস প্রফিট অথবা গ্রস মার্জিন, সেটার সাথে যোগ হয় আদার ইনকাম, সেখান থেকে বাদ যায় ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, আদার এক্সপেন্স থাকলে সেটা, এবং ফাইন্যান্স এক্সপেন্স। হ্যাঁ, আবার প্লাস হয় আপনি যদি শেয়ার অফ প্রফিট অফ অ্যাসোসিয়েট, এটা বাদ দেন, এটা আপাতত বোঝা লাগবে না। তাইলে আমরা পাই কি প্রফিট বিফোর ট্যাক্স, সেখান থেকে আমরা ইনকাম ট্যাক্সের জন্য প্রভিশন এবং এক্সপেন্স বাদ দিই, তাইলে আমরা পাই প্রফিট ফর দ্য ইয়ার।
এটার সাথে যোগ বিয়োগ হয় আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। আদার কম্প্রিহেন্সিভ ইনকাম হচ্ছে কি ইনক্রিজেস ইন ইকুইটি অথবা ডিক্রিজেস ইন ইকুইটি, হ্যাঁ, ফ্রম সোর্সেস আদার দেন হচ্ছে ডিরেক্টলি কন্ট্রিবিউশন ফ্রম ইকুইটি হোল্ডার্স অথবা ডিস্ট্রিবিউশন টু ইকুইটি হোল্ডার্স। একটু কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা হইতেছে চেঞ্জ ইন ইকুইটি। ইকুইটি যদি কোনো কারণে চেঞ্জ হয় এমন কোন সোর্স থেকে যেটা হচ্ছে শেয়ার ক্যাপিটালও না ডিভিডেন্ডও না, সেই চেঞ্জটা হচ্ছে আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। মানে এগুলার বাইরে, যেমন হচ্ছে কি আপনার কোনো কন্ট্রোল নাই, কোনো কারণে আপনার ফেয়ার ভ্যালু বেড়ে গেল প্রপার্টির, এবং আপনি কস্ট মডেলে অ্যাকাউন্টিং না করে ফেয়ার ভ্যালু মডেল ফলো করেন। আপনার ল্যান্ড ছিল 500 টাকা ভ্যালুতে, আপনার এখন ফেয়ার ভ্যালু এটা 700 টাকা, তাহলে এই 200 টাকা হচ্ছে আপনার রিমেজারমেন্ট গেইন না, এটা বলে রিভ্যালুয়েশন সারপ্লাস, এক্সাম্পল নাই, এই যে এটাই গেইন অন প্রপার্টি রিভ্যালুয়েশন। আবার আপনি ইনভেস্টমেন্ট ইন ইকুইটি শেয়ার, আপনি হচ্ছে আদার কোম্পানির ইকুইটিতে ইনভেস্ট করছেন, তাহলে ওই শেয়ারের ভ্যালু বাড়লো, সেটা হচ্ছে ওসিআই, আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। রিমেজারমেন্ট গেইন লস ফ্রম ডিফাইন্ড বেনিফিট পেনশন প্ল্যান, এটা একটু কমপ্লেক্স, এটা IAS 19। ধরেন গ্র্যাচুইটি থাকে, গ্র্যাচুইটি হচ্ছে আপনার কোম্পানিতে মানুষজন এমপ্লয়িরা রিটায়ার করলে তারা যে রিটায়ারমেন্টে যে টাকাটা পায় সেটা হচ্ছে ধরেন পেনশন বা গ্র্যাচুইটি, সেটা একটা লায়াবিলিটি, সেটা অ্যাকচুয়ারি দিয়ে ভ্যালুয়েশন করতে হয়, ওটাকে বলে অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশন। ওই ভ্যালুয়েশনে কিছু কিছু ডাটা এলিমেন্ট আমরা জানি না বছর শেষ হওয়ার আগ পর্যন্ত, এই আননোন ভেরিয়েবল গুলো থেকে আমাদের গেইন বা লস হয়, সেটাকে বলে রিমেজারমেন্ট গেইন লস, হ্যাঁ, ফ্রম ডিফাইন্ড বেনিফিট প্ল্যান। তারপরে হচ্ছে প্রপার্টি রিভ্যালুয়েশন অফ অ্যাসোসিয়েট, এটা আপাতত জানার দরকার নাই। ইনকাম ট্যাক্স রিলেটিং টু আইটেম দ্যাট উইল নট বি রিক্লাসিফাইড, এটাও ধরেন দরকার নাই। তাহলে ওসিআই বা আদার কম্প্রিহেন্সিভ ইনকামের আপনি এক্সাম্পল মনে রাখবেন হচ্ছে কি রিভ্যালুয়েশন রিজার্ভ বা সারপ্লাস, তারপর হচ্ছে আপনার রিমেজারমেন্ট গেইন লস ফর ডিবিও ডিফাইন্ড বেনিফিট অব্লিগেশন, ইকুইটি ইনভেস্টমেন্টের চেঞ্জ ইন ভ্যালু, এগুলো হচ্ছে আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। তাহলে প্রফিট ফর দ্য ইয়ারের সাথে যদি আমরা এগুলো যোগ বিয়োগ করি তাহলে আমরা পাই টোটাল কম্প্রিহেন্সিভ ইনকাম। এই কন্ট্রিবিউশন, আচ্ছা এটা কঠিন হয়ে যাচ্ছে, এটা গ্রুপ অ্যাকাউন্টসে চলে গেছি, আপনারা সিম্পলিফাইড এইটুকু পর্যন্ত মনে রাখেন তাইলে হবে। এখন আমাকে একটু বলেন, ধরেন আমার ফ্যাক্টরিতে র মেটেরিয়াল স্টোর করি আমি, স্টোরেজ কস্ট, সেটা কি আমার কস্ট অফ সেলস, মানে কক্সে যাবে, ডিস্ট্রিবিউশন কক্সে যাবে, নাকি অ্যাডমিনিস্ট্রেটিভ, নাকি ফাইন্যান্স, কোথায় যাবে? আমার ফ্যাক্টরি প্রিমাইসে আমি র মেটেরিয়াল স্টোর করি, সে স্টোরেজ কস্ট। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট। সেলিং এন্ড না ডিস্ট্রিবিউশন। না, এখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে কস্ট অফ এফজি হইতে হবে, মানে ফিনিশ গুড হইতে হবে। আমি তো বলছি র র ম্যাটেরিয়ালস। মেটেরিয়াল, জি স্যার। র ম্যাটেরিয়াল কিন্তু ডিরেক্টলি আইডেন্টিফাইবল, ধরেন আমরা কফি বেচি, নুডলস বেচি, চকলেট বেচি, এখন আমি যদি বলি যে আপনার ময়দা রাখছি, তাইলে হচ্ছে এটা ময়দা স্টোরেজ কস্ট ডিরেক্টলি ট্রেসেবল টু দ্য কস্ট অফ ইচ কফি ম্যাগি নুডলস প্যাক, তাইলে এটা হচ্ছে কি ডিরেক্টলি ট্রেসেবল টু দ্য প্রোডাক্ট, র স্যার ম্যাটেরিয়ালের তাহলে তো স্টোরেজ কস্ট। আমরা জানি যে কস্ট অফ গুডস সোলস যেটা হয় অল ডিরেক্ট কস্ট হচ্ছে কস্ট অফ গুডস হ্যাঁ, সোল্ডে চলে যায়, তাহলে তো এটা তো এটা ডিরেক্ট যদি কস্ট। ডিরেক্টলি টেস্টেবল তাহলে কস্ট অফ গুডস সোল্ডে চলে যাবে স্যার। ইয়েস, এটা তো র ম্যাটেরিয়ালসে যাবে। আপনার কি হবে, ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেজ মাইনাস ক্লোজিং ইনভেন্টরি, তাহলে কক্স। ওপেনিং ইনভেন্টরির মধ্যে কি কি থাকতে পারে, র ম্যাটেরিয়াল ইনভেন্টরি থাকতে পারে, প্যাকেজিং ম্যাটেরিয়ালের ইনভেন্টরি থাকতে পারে, সেগুলার ইনওয়ার্ড ক্যারিয়েজ মানে শিপমেন্টের কস্ট থাকতে পারে, দিস আর অল পার্ট অফ ইউর কক্স। এখন আরেকটা জিনিস বলেন, ফ্যাক্টরিতেই আমি, আচ্ছা ফ্যাক্টরিতেই আমি রাখলাম আমার মানে কমপ্লিটেড গুডস, ফিনিশ গুডস এর স্টোরেজ কস্ট, এটা কোথায় যাবে? এটা কিন্তু ডিস্ট্রিবিউশন সেন্টার রাখি নাই, ফ্যাক্টরিতেই রাখছি। হ্যালো, স্যার এটা কি ফাইনাল কস্টে যাবে, ফাইন্যান্স কস্ট? স্যার অ্যাডমিন না ফাইন্যান্স কস্ট অ্যাডমিন কেন হবে? এক্সপেন্স স্যার। না আপনারা তো তাহলে বুঝেন না নাই স্যার, অ্যাডমিন কি আর ফাইন্যান্স কি। ফাইন্যান্স হচ্ছে টাকা পয়সা রিলেটেড, আপনি লোন করে টাকা আনছেন, সেটার একটা কস্ট আছে না, ইন্টারেস্ট দেয় সেটা, অথবা আপনি শেয়ার ছেড়ে টাকা আনছেন, সেটারও তো একটা কস্ট আছে, ডিভিডেন্ড, সেগুলো ফাইন্যান্স কস্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হচ্ছে যত
কস্ট আছে যেগুলো ওভারহেড। ওভারহেড মানে কি, আপনার কোম্পানি চালাইতে ফাইন্যান্সের লোকজন লাগে, তাদের স্যালারি দিতে হয়। কিন্তু আপনি কি জানেন একটা ম্যাগি নুডলসের পিছনে একটা ফাইন্যান্স কন্ট্রোলার বা সিএফওর কয় টাকা খরচ? জানেন না। তাহলে সেগুলো অ্যালোকেট করতে হয়। এইচআর এর জানেন না, সাপ্লাই চেইন জানেন না, তারপরে হেড অফিসের একটা ফার্নিচারের ডেপ্রিসিয়েশন সেটাও জানেন না। তাহলে সেগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, মানে দ্য কস্ট অফ রানিং দ্য ম্যানেজমেন্ট অথবা অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য কোম্পানি। ডিস্ট্রিবিউশন কি, ফিনিশ গুডস আপনার স্টোর করা এবং সেটা কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত যে কস্ট সেটা। আর যেগুলো হচ্ছে ডিরেক্টলি প্রোডাক্টের সাথে আইডেন্টিফাইবল সেগুলা কক্স। তাহলে এখন আমার বলেন যে ফ্যাক্টরিতেই আমি রাখছি ফিনিশ গুডের স্টোরেজ খরচ, এটা ডিস্ট্রিবিউশন কস্ট। সেটা ডিস্ট্রিবিউশন কস্ট, রাইট। তাহলে ইভেন দো আমি এটা ফ্যাক্টরিতে রাখছি, এটা ফিনিশ গুডের সাথে রিলেটেড, তাহলে এটা ফিনিশ গুডের স্টোরেজ ডাজন্ট ম্যাটার আপনি কই করেন, ফ্যাক্টরিতে করেন বা ডিসিতে করেন, ওটা ডিস্ট্রিবিউশন কস্ট। গুড, থ্যাংক ইউ। তাহলে তাহলে উই আর স্যার ডান। স্যার হ্যাঁ, ফ্যাক্টরি ওভারহেড যেটা আছে, যে যে এন্ট্রিগুলো হ্যাঁ, আসে সবগুলোই কি ডিস্ট্রিবিউশনে যাবে? না, ডিস্ট্রিবিউশনে তো যাবে ডিস্ট্রিবিউশন সেন্টারের কস্ট। ধরেন আপনি তাহলে ওয়্যার হাউসের বাকি ভাড়া। কিছু, হ্যাঁ, জি স্যার, তাহলে বাকিগুলো কোথায় যাবে? মানে ফ্যাক্টরি, যেমন ফ্যাক্টরি রেন্ট দেই আমরা, তারপরে এটা তো কক্স, মানে ফ্যাক্টরি ওভারহেড আর কি, জি কস্ট স্যার। অফ সেলস আর কি। কস্ট অফ সেলস এর মধ্যেই আপনার এগুলা যাবে, আপনার ফ্যাক্টরি রানিং এর খরচ, মানে ফ্যাক্টরি ওভারহেড গুলো আর কি। জি কিন্তু স্যার এখানে ফিনিশ বুঝতে গুডের জন্য আপনি যেই ফ্যাক্টরি পোর্শন ইউজ করেন সেটার ভাড়া বা সেটার স্টোরেজ কস্ট সেটা আসবে না, কারণ ফিনিশ গুড হয়ে গেলে সেটা ডিস্ট্রিবিউশনের কস্ট। বুঝছেন? তাহলে কস্ট অফ গুডস হচ্ছে ফিনিশ গুড তৈরি করার আগ পর্যন্ত আর কি, জি স্যার বুঝতে ওটা পারছি। করতে যে খরচ। ওকে, তাহলে গুড, উই আর অনলি নাও উই আর, আচ্ছা টুডে উইল স্টার্ট, আমরা আজকে কয় নাম্বার 5-6 ক্লাস করতেছি, রাইট? দাঁড়ান, 5-6, তাহলে উই হ্যাভ জাস্ট ফিনিশ চ্যাপ্টার 2 টুডে। হ্যাঁ, নো প্রবলেম, উইল গো ফাস্ট। আচ্ছা, স্যার চ্যাপ্টার 2 বিরতি হচ্ছে দিন আমাদের স্যার। ডান। ওকে, নাও হচ্ছে 8:23 বাজে, আমরা 8:30-এ যাবো ব্রেকে। হ্যাঁ, মেনওয়েল আমরা র্যান্ডমলি কয়েকটা কুইজ করে ফেলি, এমসিকিউ, বিকজ আপনারা তো বাসায় এটার আনসার সহ দেখতেই পারবেন, বুঝতে পারবেন। A business can make a profit and yet have a decreased bank balance. Which of the following might cause this to happen? বলেন তো, আপনি প্রফিট করছেন কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স কমতে পারে, কোনটার জন্য? ইনভেন্টরি কেনার কারণে। কোথায় ইনভেন্টরি কেনার কারণে? এটা সেল অফ নন তিন কারেন্ট নাম্বার অ্যাসেট, এটা স্যার দ্য লেন্দিনিং অফ, ওই যে লাস্টেরটা স্যার, ডি নাম্বারটা। lending of period for credit taken from স্যার এটা তো suppliers. বাড়বে স্যার, সি নাম্বারটা হবে মেবি। Lending of period of credit given to customers. বি নাম্বারটা হবে। Charging or depreciation, C হবে। এ হবে না কেন বলেন তো? স্যার এটা তো ক্যাপিটাল গেইন অর লস না? আর স্যার লস তো বলেই দিছে স্যার, এখানে তো প্রফিটের কোনো কিছু নাই। সেল আচ্ছা, করলে এটা একটা। ব্যাংক আর আরো সেকেন্ডলি বাড়বে। ব্যাংক ব্যালেন্সের সাথেও তো এন রিলেটেড না, কারণ এটা কি একটা, মানে এটার জন্য কি ক্যাশ আউটফ্লো হবে? এই লসটা কিন্তু থিওরিটিক্যাল লস, এটার জন্য কি ক্যাশ আউটফ্লো হবে? না স্যার। এই লসটা হচ্ছে আপনি বুক ভ্যালুতে ক্যারি করতেছেন 10 টাকা, সেটাকে 5 টাকায় বেচলেন, তাহলে 5 টাকা আপনার একটা লস হলো। এই লসটা কিন্তু থিওরিটিক্যাল, 5 টাকা আউটফ্লো হয় নাই, নন ক্যাশ, ডেপ্রিসিয়েশনের মতোই। এটা কিন্তু একটা নন ক্যাশ লস। কিন্তু এই যে 5 টাকা যে বেচছেন ওটার জন্য একটা ক্যাশ ইনফ্লো হবে, তাই না? সেল অফ নন কারেন্ট অ্যাসেট এট এ লস, লসে বেচেন, যেমনি বেচেন যেই টাকায় বেচেন ওই টাকাটা তো ব্যাংকে ঢুকবে, তাহলে ডিক্রিজ ব্যাংক ব্যালেন্স হবে না। আর সেকেন্ডলি লসে বেচলে প্রফিট কেমনে হয়? আচ্ছা, তাহলে এ হচ্ছে না। চার্জিং অফ ডেপ্রিসিয়েশন, এটার কারণে ব্যাংক ব্যালেন্স কমবে, এটা তো নন ক্যাশ ট্রানজেকশন, এটার কারণে কি ক্যাশ যায়? যায় না না ইন দা স্যার। প্রফিট অ্যান্ড লস। এবং আপনি ডেপ্রিসিয়েশন চার্জ করলে আপনার প্রফিট হইতেও পারে, নাও হইতে পারে, এটার সাথে প্রফিটের ডিরেক্ট সম্পর্ক নাই, ইউজুয়ালি প্রফিটকে কমায়, আনলেস মানে কনসিডারিং আদার থিংস ইকুয়াল। 3 নাম্বার, দ্য লেনদেনিং অফ দ্য পিরিয়ড অফ ক্রেডিট গিভেন টু কাস্টমার্স, মানে আপনি ধারে পণ্য বেচছেন, আপনার এখনই টাকা পাওয়ার কথা, কিন্তু আপনি ডিলে করতেছেন, টাকাটা এখন নিচ্ছেন না। এটা কারণেও আসলে ডিক্রিজড ব্যাংক ব্যালেন্স এইভাবে তখনই হবে যখন আপনি প্ল্যান করে রাখছিলেন যে আপনি আজকে টাকা পাবেন, কিন্তু আপনি এখন
লেনদেন করতেছেন, মানে লেনদেন মানে আরো ডেফার করতেছেন ক্রেডিট পিরিয়ডটা, যে ঠিক আছে আজকে টাকা পাওয়ার কথা ছিল, আমি ধরে রাখছিলাম পাবো, হ্যাঁ, তাহলে আমার ব্যাংক ব্যালেন্স বাড়তো কিন্তু আজকে আমি পাচ্ছি না, ওকে তাহলে তুমি 10 দিন পরে দিও। তাহলে থিওরিটিক্যালি আমি যেটা অ্যাজাম্পশন করছিলাম আজকে ব্যাংক ব্যালেন্স বাড়বে, সেটা বাড়তেছে না, মানে কমতেছে। এইভাবে লাস্টেরটা কেন হবে না? দ্য লেনদেন অফ দ্য পিরিয়ড অফ ক্রেডিট টেকেন ফ্রম তো সাপ্লায়ার, মানে হচ্ছে আমি দিব টাকা দিব পরে আর ডিলে করে, তাইলে এটার কারণে আমার ব্যাংক অ্যাকাউন্ট এখনো এখন কমবে না, যখন দেবো তখন কমবে ফিউচারে। তাহলে সি শুড বি দ্য আনসার। হ্যাঁ, আচ্ছা নেক্সট আরেকটা ধরেন, এ সোল ট্রেডার ইজ 5,000 overdrawn at their bank and receives 1,000 from a credit customer in respect of its account. Which element of the accounting equation will change due to this transaction? বলেন তো অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি। কি হবে? স্যার অ্যাসেট বৃদ্ধি পাবে এবং লাইবিলিটিও বৃদ্ধি পাবে। আর একটা মানে প্রথম ট্রানজেকশনের দ্বারা একটা অ্যাসেট বৃদ্ধি পাবে, একটা লাইবিলিটি বৃদ্ধি পাবে। আর দ্বিতীয় ট্রানজেকশন দ্বারা 1,000-এ যেটা ক্যাপিটাল। এটা দ্বিতীয় ট্রানজাকশন প্রথম ট্রানজাকশন কি? এখানে কি দুইটা ট্রানজাকশন? আর শিওর? এটা মানে সোল হচ্ছে ট্রেডার ইজ একজনের পার্সোনাল 5,000 ওভারড্র টাকা এট দেয়ার ব্যাংক ব্যাংক। ওভারড্রাফট আছে, জি স্যার, নর্মালি ওটা ব্যাংক মানে ব্যালেন্স থাকে, এটা কোনো ট্রানজাকশন না, এটা বোঝাচ্ছে যে আপনার ব্যাংক ব্যালেন্স কয় টাকা আছে। ব্যাংকে আপনার এখন ওভারড্রাফট আছে 5,000 টাকা, মানে লোন নেওয়া আছে। এই মুহূর্তে আপনি 1,000 টাকা ক্রেডিট কাস্টমার কাছ থেকে পাইছেন, স্যার এই লোন অ্যাসেটস থাকুক অনলি না হবে। থাকুক। স্যার হ্যাঁ, অ্যাসেটস অনলি হবে, অ্যাসেটস অনলি। আচ্ছা দেখি মানে এই স্যার পার্টটা রিসিভের বাদ জন্য দেই। যদি হয়। ওকে, আচ্ছা আচ্ছা পড়ি। এই পার্টটা ধরেন বাদই রাখলাম। এই পার্টটা ইরেসপেক্টিভ অফ দিস পার্ট, 1,000 টাকা যদি আমরা ক্রেডিট কাস্টমার কাছ থেকে পাই তাহলে আমার কি হয়? একটা অ্যাসেট বাড়ে, একটা অ্যাসেট কমে না? জি ব্যাংক জি বাড়ে, স্যার। রিসিভেবল কমে। তাইলে এটা এখন বলতেছে আমার তো ব্যাংক নাই, আমার তো আছে কি? তাইলে ব্যাংক ওভারড্রাফট, আমার লাইবিলিটি আছে। লাইবিলিটি আছে। লাইবিলিটি তাহলে এখন কি কমলো না? লাইবিলিটি 5,000 টাকা ছিল, ব্যাংকে 1,000 টাকা ঢুকলো, তাহলে এখন লাইবিলিটি কত? 4,000 টাকা। বুঝছেন? তাহলে এখন আমার লাইবিলিটি কমলো আর অ্যাসেটও কমলো। এ অ্যাসেট কমলো কোনটা? অ্যাকাউন্টস রিসিভেবল আমার আর নাই, কারো কাছ থেকে 1,000 টাকা পাইতাম, সেটা আমার কি অ্যাকাউন্টস রিসিভেবল ছিল, এখন আর পাবো? পাইয়া গেছে তো, তাহলে রিসিভেবল কমে গেল 1,000। আর লাইবিলিটি ছিল 5,000, সেই লাইবিলিটিও কমে, তাহলে এখন কত? 4,000। তাহলে এ কমবে আর এল কমবে। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার না হলে আমার এটা বলেন। ধরেন এই ট্রেডার হ্যাজ 5,000 টাকা ব্যাংক ব্যালেন্স, ওভারড্রাম মানে ব্যাংক ওভারড্রাফট না, তাইলে এটা কি হবে? তাহলে স্যার তখন অ্যাসেট তো আর স্যার লাইবিলিটি হবে, স্যার অ্যাসেট অ্যাসেট তখন বৃদ্ধি পাবে, জাস্ট বৃদ্ধি একটা পাবে। স্টেটমেন্ট শো তখন শুধু করতেছে। অ্যাসেটে থাকবে। তখন অ্যাসেটস অনলি হবে। জি স্যার। ক্লিয়ার? কারণ এখন এই লাইবিলিটিও কেন 5,000 তো হয়েছে? আমার স্যার ব্যাংকে ঋণ, যার কারণে ওটা আমার রাইট দায় ছিল। রাইট রাইট, গুড গুড। এরপরে হচ্ছে ধরেন এ সোল ট্রেডার সেলস গুডস ফর ক্যাশ ফর 500 হুইচ হ্যাড কস্ট অফ 300। এইখানে ইকুইটি মানে সরি অ্যাসেট কি, অ্যাকাউন্টিং ইকুয়েশনে কি চেঞ্জ হবে বলেন তো? আপনি 300 টাকা কস্টের প্রোডাক্ট 500 টাকায় বেচছেন, কি হয়েছে তাইলে? অ্যাসেট অ্যান্ড ক্যাপিটাল হবে। হ্যাঁ, আপনার 500 টাকায় আপনি বেচছেন, ধারে বেচেন ক্যাশে বেচেন, আপনার অ্যাসেট তো বাড়বে, ধারে বেচলেও বাড়বে ক্যাশে বেচলেও বাড়বে। আর 300 টাকা আপনার কস্ট ছিল, মানে আপনার ইনভেন্টরি আবার 300 টাকা অ্যাসেট কমতেছে, তাহলে অ্যাসেট নেট বাড়তেছে কত? 200 টাকা। তাইলে এই 200 টাকা কি? প্রফিট। প্রফিট বা ইনকাম প্রফিট হইলে কি বাড়ে? ক্যাপিটাল বাড়ছে। ইকুইটি বাড়ে, ক্যাপিটাল। ক্যাপিটাল না ইকুইটি বাড়ে। হ্যাঁ, তাহলে ইকুইটি বাড়লে ইকুইটি আর অ্যাসেট দুইটাই বাড়লো, নেট নেট 200 টাকা। ক্লিয়ার? এখানে ইকুইটির অপশন নাই তো, ওই জন্য ক্যাপিটাল বললাম। হ্যাঁ ক্যাপিটালই হ্যাঁ, আর কি, হ্যাঁ তবে ওকে না আছে। বলাটাই ভালো, কারণ আহ, মানে এটা হচ্ছে কি ইকুইটির একটা অংশ হচ্ছে ক্যাপিটাল। ও রাইট রাইট, এখানে তো অপশনই নাই। রাইট, ওকে থ্যাংক ইউ। তাহলে ডান, লেটস গো ফর এ শর্ট ব্রেক। 8:30 বাজে, মানে আমরা 8:40-এ ব্যাক করি। আমরা চ্যাপ্টার 6 আজকে শেষ করবো। ইটস আ ভেরি শর্ট আর চ্যাপ্টার। আপনার এই যে একটু হ্যাঁ আগে যে আমাদেরকে দেখাইলেন ওই যে এমসিকিউ হ্যাঁ গুলা, এগুলা কি হ্যাঁ আমাদের হ্যাঁ, দিয়ে দেওয়া যায় না প্র্যাকটিসের স্যার আমি জন্য? তো দিয়ে দিই, প্রত্যেক ক্লাসের পরেই দিয়ে দিই, আপনি পান নাই? এই না, এটা তো পাই নাই, চ্যাপ্টার 2 এরটা। চ্যাপ্টার 2 তো দিয়ে দিয়েছিলাম প্রবাবলি। আপনারা আর কেউ পাইছেন জি চ্যাপ্টার 2? স্যার দিয়েছেন।
আচ্ছা, ওনার সাথে শেয়ার করে দিন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে উইল বি ব্যাক অন 8:40, 10 মিনিট, 9 মিনিট ব্রেক, ঠিক আছে নাকি? স্যার 15 মিনিট দিলে ভালো ওকে, হয়। তাহলে হচ্ছে উইল বি ব্যাক অন 8:45 শার্প। হ্যাঁ, এবং আজকে আমরা চ্যাপ্টার 6 শেষ করবো। ইটস এ ভেরি ইনশাআল্লাহ। শর্ট চ্যাপ্টার, ইনশাল্লাহ, নট দ্যাট শর্ট। ওকে, জি স্যার, ইনশাআল্লাহ। আসসালামু ওকে, আলাইকুম। নো প্রবলেম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। স্টে কানেক্টেড। হ্যাঁ, ওকে।